ভালোবাসায় মোড়ানো এক শুদ্ধতম সকাল। আকাশও বুঝে আজ ভালোবাসাময় দিনটি সাক্ষী দিচ্ছে। রাতভর বৃষ্টির পর সকালে শরতের আকাশটা মেঘমুক্ত স্বচ্ছ এক নীল আকাশে পরিণত হয়েছে। রাতে ভিজে যাওয়া মাটির সুবাস এখনও সুরভিত করছে চারিপাশ। সকালে সূর্য উঠে গেছে অনেকক্ষণ। টিকটিক করা দেয়াল ঘড়িটার সময় এখন 8টা বেজে 45 মিনিট। প্রার্থ তখন পিটপিট করে চোখ খুলছে। ভালোভাবে ঘুম কেটে গেল কিছুক্ষণের মধ্যে। সামনে তাকিয়ে দেখে পুষ্প তার বুকের মাঝে গুটিসুটি হয়ে শুয়ে আছে। প্রার্থ দুহাতে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে তাকে। পুষ্পর মুখে কান্নার জরিপে বয়ে যাওয়া জলের চিহ্ন এখনও রয়ে গেছে। বুজে রাখা চোখ দেখে ঠাউর করা যাচ্ছে চোখ ফুলে গেছে। নাকটা এখনও লাল টকটকে হয়ে আছে। সাদা ব্যান্ডেজটাও এখনও কপালেই আছে। চুলগুলো এলোমেলো হয়ে কপালে মুখে আছড়ে পড়েছে। সব কিছুর মিল মিশেলে দারুণ লাগছে তাকে দেখতে। সকাল সকাল এরকম স্নিগ্ধ মুখটা দেখে প্রার্থর ভেতরটা জুড়িয়ে যায়। কিছুক্ষণ এক দৃষ্টে তাকিয়ে থাকে। অতঃপর ঠোঁট বাড়িয়ে ছুঁয়ে দেয় শুভ্র ব্যান্ডেজে ঢাকা কপালটা। প্রার্থ কি কখনো ভেবেছিল এই মেয়েটাকে সে এতটা ভালোবাসবে? সে কি ভেবেছিল পুষ্প ছাড়া প্রার্থর পৃথিবী অন্ধকার হবে কখনো? সে তো চেয়েছিল পুষ্পর জীবন অন্ধকারে ভরিয়ে দিবে। অথচ সেই মেয়ে তাকে ঘোল খাইয়ে দিল। যাক, দিয়েছে ভালোই হয়েছে। তা না হলে যে এত সুন্দর অনুভূতিগুলো মিস করে যেত। মনে মনে এসব ভেবে নিজে নিজেই হাসে প্রার্থ। আবারও ঠোঁট বাড়ায় চুমু খেতে। এবার সেটা বসায় পুষ্পর গোলাপি রঙে রাঙানো পাতলা অধর ভাজে। দু চোখের পাতাতেও দুটো চুমু খায়। রাত কয়টা পর্যন্ত যে কেঁদেছে মেয়েটা সে নিজেও জানে না। বাধাও দেয়নি তাকে। পুষ্প কেঁদেছে, প্রার্থ হেসেছে। দারুণ মজা লেগেছে তার। এরকম ভালোবাসা দেখলেও তো সুখ। তাই প্রার্থ থামায়নি তাকে। প্রার্থর বুকে তাকে পাওয়ার খুশিতেই তো কাঁদবে। এটাতে বাধা দেওয়া যায়? সকালে মনের আশ মিটিয়ে তাকে দেখে নিল। এখন থেকে রোজ রোজ পুষ্পর এমন পুষ্পরঞ্জিত মুখখানা দেখতে পাবে। এটা ভেবেই মন উতলা হচ্ছে। প্রার্থর এক হাত রাখা পুষ্পর মাথার নিচে, অন্য হাত তার পিঠের নিচে। মোট কথা বুকের সাথে জাপটে ধরে আছে তাকে। পুষ্প মুখটা একেবারে তার বুকে ঠেকিয়ে রেখেছে। এখানে ঢুকে যেতে পারলে বোধহয় ভালো হতো। প্রার্থ এক হাত এনে রাখলো পুষ্পর মসৃণ গালে। আলগোছে ডাকলো তাকে। ফুল, ঘুম হয়েছে? ওয়েক আপ মাই ফ্লাওয়ার। পুষ্প ঘুমের মাঝেই নড়ে উঠল। আরও গভীরভাবে ধরে রাখলো তাকে। প্রার্থর ডাকতে ইচ্ছে করছে না পুষ্পকে, তবুও ডাকতে হবে। সে আবারও একইভাবে নরম স্বরে ডাকলো, ফুল, এই ফুল। দুই ডাকেই বান্দা উঠে গেছে। চোখ পিটপিট করে তাকাচ্ছে। প্রার্থ বলল, গুড মর্নিং মাই ফ্লাওয়ার। পুষ্প প্রার্থর দিকে তাকালো। লজ্জায় লাল হয়ে গেল সাথে সাথে। আজ প্রথমবার মনে হয় প্রার্থকে দেখে তার এত লজ্জা লাগছে। প্রার্থর দিকে তাকিয়ে থাকতে পারল না। লজ্জায় আবার মুখ গুজলো তার বুকে। আচমকা ছিটকে সরে এলো সেখান থেকে। মাত্রই মুখ গুজেছিল প্রার্থর বুকে, কিন্তু হঠাৎই ঝটকা দিয়ে দূরে সরে এলো। চোখে লজ্জা নেই, সেখানে কেমন ভয়। প্রার্থর ভ্রু কুচকে গেল। সরু দৃষ্টিতে তাকিয়ে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল। কি হয়েছে? পুষ্প সন্দেহ নিয়ে পড়ল। আপনি কে? প্রার্থ ধরফড়িয়ে উঠে বসল। আমি কে মানে? আপনি কে মানে আপনি কে? প্রার্থ আবারও সরু দৃষ্টিতে তাকালো, বলল, আমি তোর হাজবেন্ড। আর কোনো পরিচয় লাগবে? আপনি পার্থ ভাই নন। পার্থ ভাই আমার সাথে এভাবে কথা বলে না, বলতে পারে না। আপনি কে বলেন? প্রার্থ আর অবাক হলো না। যা বোঝার বুঝে নিয়েছে। প্রার্থর ভালো মানুষই হজম হচ্ছে না পুষ্পর। সে গা ছাড়া ভাবে বলল, আমাকে প্রার্থনা মনে হওয়ার কারণ? বললাম তো পার্থ ভাই এভাবে কথা বলে না। সে তো ওত পেতে থাকে, কখন আমায় অপমান করবে, কখন আমায় তুলে আছাড় মারতে পারবে সে নিয়ে। সে কখনোই ভালোবাসার কথা বলবে না। প্রার্থ উঠে দাঁড়ালো। টি শার্ট ঠিক করে চপল পায়ে এসে দাঁড়ালো পুষ্পর পাশে। সে বিছানায় বসে আছে। প্রার্থ বিছানায় দু হাত রেখে ঝুঁকে পড়ল তার উপর। দুটি মৃগ নয়নের সন্ধি ঘটিয়ে বলে উঠল, আচ্ছা, আমি প্রার্থ নই তো সেটা এখন কি করে বুঝলি? রাতে কেন বুঝলি না? রাতে তো চুমু খাচ্ছিলি, কাঁদছিলি, বুকের মাঝে ঘাপটি মেরে শুয়েছিলি। তখন মনে হলো না আমি প্রার্থ নই? ছি ফুল, পরপুরুষের সাথে কাটালি সারা রাত। আমার কথা একবারও ভাবলি না? প্রার্থর কণ্ঠে নাটকীয়তা। পুষ্প নাক মুখ কুচকে বলল, চুমু আমি খাইনি, আপনি খেয়েছেন। আর তখন আবেগে কেঁদে ফেলেছি। এখন উপলব্ধি করছি আপনার দ্বারা ভালোবাসা সম্ভব না। চুমু তুই খাস বা আমি, বিষয়টা একই। ওয়েদার I kissed you or you kissed me, our lips still ended up together, right? পুষ্প লজ্জায় লাল হয়ে গেল। সুন্দর গাল দুটো ব্লাশ করলো লজ্জায়। পেছনে হেলে গেল খানিকটা। মাথা তুলে কোনো মতে বলল, এ- এরকম কথা পার্থ ভাই বলে না। প্রার্থ আর একটু ঝুঁকে পড়ল। নেশাতুর কণ্ঠে বলল, তোর প্রার্থ কি কি বলতে পারে তা এখনো তুই জানিস না। আস্তে আস্তে জেনে যাবি। প্রার্থ উঠে দাঁড়ালো। ফ্রেশ হতে যাওয়ার জন্য ঘুরে পা বাড়াতেই পুষ্প পিছু ডাকলো, শুনুন।
প্রার্থ দাঁড়ায়, পেছনে ঘুরে বলে। হুম, শুনছি। পুষ্প পাশের জায়গা দেখিয়ে বলল। বসুন এখানে। প্রার্থ বসলো। পুষ্পর রয়ে শুয়ে বলতে শুরু করলো। আপনি হঠাৎ, মানে আপনার কি হয়েছে হঠাৎ, সত্যি করে বলবেন? আমার কেন আপনাকে বিশ্বাস হচ্ছে না? দেখুন, আমার মন নিয়ে খেলবেন না। অনেক কষ্টে মনটাকে শক্ত করেছিলাম, আপনি সেটা আবার নরম করে দিচ্ছেন। এভাবে নরম করে একেবারে ভাঙবেন না দয়া করে। কি চাই আপনার বলুন? ডিভোর্স চাই নাকি দেহ চাই? প্রার্থ হুট করে উঠে দাঁড়ায়, পুষ্পর কোমর টেনে তাকে দাঁড় করায় সামনাসামনি, নিজের সাথে মিশিয়ে দাঁড় করিয়ে চোয়াল শক্ত করে বলে। থাপ্পড় দিয়ে গালের সবগুলো দাঁত ফেলে দেব। আর একবার যদি এই দুটোর কথা উচ্চারণ করিস, তোর দেহ চাইলে এখন কেন প্রথম রাতেই পেয়ে যেতাম। তবু তোর যদি এতই সন্দেহ জাগে তবে তোকে ছুব না। তুই না বলা অবধি তোকে গভীরভাবে কখনোই ছুব না। আর রইল ডিভোর্স, সেটার কথা ভুলে যা। এই জন্মে তোর আমার থেকে মুক্তি পাওয়া হবে না। ইহকালেও তুই আমার, পরকালেও তুই শুধু আমারই থাকবি। পুষ্পর চোখ জলে টইটুম্বর হয়ে আছে, সে নাক টেনে বলল। এতদিন তো খুব ঘৃণা ছিল, এখন হঠাৎ প্রেম হয়ে গেল। শুনলে কে বিশ্বাস করবে শুনি? প্রার্থর রাগ কমে এলো, এক হাত তুলে পুষ্পর মাথায় হাত বুলিয়ে দিল, কণ্ঠ যথাসম্ভব মোলায়েম রেখে বলল। তুই তো বলতি ঘৃণা থেকেও প্রেম জন্মায়, প্রথম দেখাতেও ভালোবাসা হয়, ভালোবাসার কোনো কারণ লাগে না, এগুলো তো তুই বলতি। ভুলে গেলি আমাদের মাঝের লড়াইয়ে তোর জিত হয়েছে, তাহলে জিত মেনে নিতে পারছিস না কেন? পুষ্প অশ্রুমাখা চোখে তাকিয়ে আটকে আসা গলায় বলল। এত তাড়াতাড়ি জিতে যাব ভাবিনি তো, এজন্যই বোধহয় মানতে কষ্ট হচ্ছে। আপনি আমাকে ভালোবাসতে পারেন, এটা আমার কাছে অভাবনীয় বিষয়। প্রার্থ পুষ্পর কপাল বেয়ে পড়া এক ফোঁটা জল আঙ্গুল দিয়ে মুছে বলল। শোন ফুল, এই শেষবার বলছি, ভালোবাসি তোকে, ভালোবাসি আমার সেই ফুলকে, যেই ফুলের প্রতিটি নিঃশ্বাসে আমার বসবাস, যেই ফুলের সমস্ত কিছুতে শুধু আমারই অধিকার। এই লাস্টবার বললাম, এরপর আর কখনো বলবো না ভালোবাসি। ভালোবাসা বেশি প্রকাশ করতে নেই, বুঝেছিস? পুষ্প ঠোঁট উল্টে কেঁদে দিল। প্রার্থ তার কপালে দীর্ঘ চুম্বন এঁকে দেয়, পুষ্পর মাথা নিজের বুকের সাথে মিশিয়ে রাখলো। বেলা বাজে 9টার উপরে, এখনো ঘুম থেকে ওঠেনি লাট সাহেবের বেটা অর্ণব। তার মা এসে দুবার দরজা ধাক্কিয়ে গেছে, তবুও উঠাতে পারেনি তাকে। অর্ণবের মা অন্তরা বেগম আবার এসে দরজা ধাক্কিয়ে ডাকলেন ছেলেকে। আয় অর্ণব, দরজা খোল। ওঠ বাবা, কখন থেকে ডাকছি, তোকে দিয়ে দরকার আছে তো আমার। অর্ণব। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে আসলো ছেলেটার। এমনিতেই রাতে সে ঘুমাতে পারে না, কিছুতেই ঘুম হয় না, তার উপর সকালেও একটু শান্তিতে ঘুমানো যায় না। অসহায় ছেলেটা শেষমেশ মায়ের এত ডাকে উঠেই পড়ল। এলোমেলো অবস্থায় চপ্পল পায়ে গিয়ে দরজাটা খুলে দিল। অন্তরা বেগম ছেলেকে ঘুমে টলতে দেখে বললেন। রাতে ঘুম হয়নি, অর্ণব দুপাশে মাথা নাড়লে তিনি আবারও বলেন। সেজন্যই বলি বিয়ে কর, বিয়ে করলে সব ঠিক হবে। বিরক্তিতে মুখটা তেতো হয়ে গেল তার, মুখে সূচক শব্দ করে বলল। আম্মু, বিয়েই কি সবকিছুর সলিউশন? সারাক্ষণ বিয়ে বিয়ে কেন করো বলো তো? যখন আমি বিয়ে করতে চেয়েছিলাম তখন বললে আমার বিয়ের বয়স হয়নি, এখন কেন তো জোর করছো? তো তখন তোর বয়স কত ছিল? এখন তুই বিয়ের যোগ্য, এখন বিয়ে করলে সমস্যা কি? যা, ফ্রেশ হয়ে ডাইনিং আয়, তোর বাবা কথা বলবে তোর সাথে। অর্ণব আসছি বলে মুখটা বাংলার পাঁচের মতো করে বাঁকিয়ে ভেতরে চলে গেল। বিয়ে বিয়ে প্যারা আর ভাল লাগে না তার, শান্তিতে ব্যাচেলার লাইফ কাটাচ্ছিল, তাও কাটাতে দিচ্ছে না কেউ। কিছুক্ষণ পর সে ফ্রেশ হয়ে উপস্থিত হয় বাবার সামনে। খাবার টেবিলে বসে আছেন আনোয়ার সাহেব। অর্ণব চেয়ার টেনে বসে বলল। কি হয়েছে আব্বু, ডেকেছিলে কেন? ভদ্রলোক বললেন। বয়স তো কম হলো না, বিয়ে শাদী কি করবে না? এখন আমার বিয়ে করার কোনো ইচ্ছে নেই আব্বু। অন্তরা বেগম প্লেটে খাবার দিতে দিতে বললেন। এখন করবি না তো কখন করবি? বয়স হচ্ছে না আমাদের? ছেলের বউ নাতি নাতনি কি দেখবো না? তোর সব বন্ধুর বিয়ে হয়ে গেছে, কার্তিক সেদিন বিয়ে করলো। পার্থর মাশাআল্লাহ কি সুন্দর বউ, হৃদয়ের হবু বউটাও কি সুন্দর। এখন বাকি শুধু তোর আর রকি। তোরা কি বিয়েই করবি না বলে পণ করেছিস? অর্ণব বিরক্তিতে নাক মুখ কুচকে বলল। আব্বু, সব সময় বিয়ে নিয়ে কেন পড়ে থাকো? বিয়ে করলে কি সব ঠিক হবে? সব ঠিক হওয়ার কি আছে? সব তো ঠিকই আছে। আমার লাইফ আমার মতোই চলছে। বিয়ে করার কোনো প্রয়োজন আছে? অর্ণবের বাবা বললেন। অবশ্যই আছে, তুমি আমার একমাত্র সন্তান,
তোমার পরেও তো এই পরিবারের কোনো উত্তরাধিকার লাগবে। বিয়ে তোমাকে করতেই হবে। অর্ণব হাল ছেড়ে দিল, দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ঠিক আছে, যা ইচ্ছে করো। তোমাদের যাকে পছন্দ হয় তাকেই গলায় ঝুলিয়ে দাও। অন্তরা বেগম বললেন, গলায় ঝুলিয়ে দেওয়া আবার কি কথা? বিয়ে হলে বইয়ের দায়িত্ব নিবে না? বললাম তো, যা ইচ্ছে করো। এ নিয়ে আর প্রশ্ন করো না তো। যেদিন বিয়ে সেদিন জানিয়ে দিও, গিয়ে বিয়ে করে চলে আসবো। চলবে? সে রাগ করে উঠেই চলে গেল, খাবারে হাতও দিল না। তার মা তাকে কত ডাকলো তাও কাজ হলো না, বাইকের চাবি নিয়ে বেরিয়ে গেল বাড়ি ছেড়ে। সকালের খাবার খাওয়া শেষ সকলের। প্রিয়া একেবারে কলেজ ড্রেস পরেই বেরিয়েছে। খাবার খেয়ে উঠে দাঁড়ালো, কলেজে যাবে এখন। অন্ত বেরিয়েছে ভার্সিটি যাওয়ার উদ্দেশ্যে। প্রার্থ সোফায় বসে ফোন দেখছিল, কিছু জরুরি কাজ আছে তার। প্রিয়াকে ডেকে বলল, একা যাস না, অন্তর সাথে যা। বাড়িতে এখন গাড়ি নেই, ও ভার্সিটি যাওয়ার পথে দিয়ে যাবে তোকে। প্রিয়া মুখ গোমরা করে বলল, লাগবে না ভাই, আমি একাই যেতে পারবো, রাস্তায় অনেক রিক্সা আছে। প্রার্থ ফোন থেকে চোখ সরিয়ে রাখলো প্রিয়ার উপর, গম্ভীর মুখে বলল, একা যেতে বারণ করেছি আমি, অন্ত পৌঁছে দিবে। এরপর অন্তর দিকে তাকিয়ে বলল, ওকে ঠিকঠাক নামিয়ে দিয়ে তুই ভার্সিটি যাবি। টাকা আছে কাছে, নিয়ে যা আমার থেকে। অন্ত প্রিয়ার হাত ধরে বলল, লাগবে না ভাই, আমার কাছে আছি। প্রিয়াকে চল বলেই টানতে টানতে নিয়ে গেল। পুষ্প তখনই এলো ড্রয়িং রুমে, পেছন থেকে ওদের সাবধান করে বলল। সাবধানে যাস দুজন। ততক্ষণে দুজন সদর দরজা পেরিয়ে গেছে। প্রার্থ ফোন রেখে ডাকলো পুষ্পকে। এদিকে আয়। পুষ্প ধীর পায়ে এগিয়ে গেল তার কাছে। সকাল থেকেই লজ্জায় মরে যাচ্ছে সে, প্রার্থর কাছাকাছি ঘেঁষতে পারছে না, চোখে চোখ রেখে কথা বলতে পারছে না। হুট করে যেন সব লজ্জা ঘিরে ধরেছে তাকে। এতদিন তো এত লজ্জা লাগেনি, এখন কেন এমন লাগছে? সে গিয়ে প্রার্থর সামনে দাঁড়ালো। প্রার্থ তার পাশের জায়গা দেখিয়ে বসতে বললে পুষ্প গিয়ে বসলো তার পাশে। প্রার্থ তৎক্ষণাৎ মাথা ঠেকিয়ে দিল পুষ্পর কাঁধে, দুহাতে জড়িয়ে ধরলো কোমর, চোখ বন্ধ করে পড়ে রইল। পুষ্পর চোখ দুটো বড় বড় করে ফেললো, আশেপাশে সতর্ক নজরে দেখলো কেউ আছে কিনা। বুকের ধুকপোকানি বেড়ে গেছে প্রার্থর এমন ব্যবহারে, কথাটা গলায় আটকে আসছে। তবু মেরুদণ্ড সোজা করে রয়ে শোয়ে বলল, স্টুডিওতে যাবেন না? প্রার্থ অলস ভঙ্গিতে বলল, হুম কখন? দেরি হচ্ছে না? হুম হুম। পুষ্প চুপ হয়ে গেল, কি বলবে মাথায় আসছে না, গলা শুকিয়ে আসছে। রোবটের মতো শক্ত করে বসে আসছে, রোবটের মতো শক্ত করে বসে আছে। প্রার্থ একই ভঙ্গিতে বলে উঠল, তোকে রেখে যেতে ইচ্ছে করছে না? কি জাদু করলি বলতো? পুষ্প বিষম খায়, শুকনো ঢোক গিলে কোনো রকমে বলতে যায়। আমি আবার কি করলাম? তখনই তাদের সামনে এসে দাঁড়ায় প্রান্ত, ছোট ছোট চোখ দুটো ইয়া বড় বড় করে অবাক হয়ে বলে, এই তোমরা দুজন মিলে গেছো? প্রার্থ চোখ খুলে তবে উঠে না, একইভাবে থেকে বলে, তুই এখানে কেন, স্কুলে যাসনি? প্রান্ত হাসি খুশি মুখে বলল, আগে বলো তোমরা মিলে গেছো। পার্থ ভাই, তুমি ফুল আপুকে আর কষ্ট দিবে না। প্রার্থ সরু চোখে তাকিয়ে বলে, তোর কিসের ফুল? ফুল আমার, আমি ওকে ফুল বলে ডাকবো, তুই ডাকবি না? প্রান্ত অ্যাটিটিউড নিয়ে বলে, হুম হুম, কালও তো পুষ্প পুষ্প করছিলে, আজ কেন ফুল আপু তোমার হবে? ফুল আপু আমার ফুল আপু আমার আগে থেকেই। দূরে যা, ফুল আমার। পুষ্প পড়ল মহাবিপদে। দুই ভাই মিলে কি এখন ঝগড়া করবে নাম নিয়ে? ছোট বাচ্চার সামনেও কেমন নির্লজ্জ কথাবার্তা বলছে সে। প্রার্থকে আস্তে করে বলল, কি করছেন? ছাড়ুন। প্রান্তর সামনে এইগুলো কি বলছেন? বাচ্চা নাও। প্রার্থ মুখ তুলে পুষ্পর দিকে তাকালো, ভ্রু কুচকে বলল, তো আমার বউ, আমি যা ইচ্ছা করব। আপনার কি মনে হচ্ছে না আপনি আপনার লজ্জা শরম সব ধুয়ে খেয়ে ফেলেছেন? খেলাম, বউয়ের সামনে কিসের লজ্জা? আপনি সত্যি নির্লজ্জ হয়ে যাচ্ছেন, ছাড়ুন এবার। প্রার্থ ছাড়ল না। প্রান্ত সামনে এসে পুষ্পের কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, পার্থ ভাই কি সত্যি ভালো হয়ে গেছে ফুল আপু? ছোট ছোট কথাগুলো প্রার্থ শুনে ফেললো, ভ্রু উঁচিয়ে বলল, আমি খারাপ ছিলাম কবে? এতদিন তো ছিলে শুধু শুধু আপুকে কষ্ট দিতে। ওটা ভুলে হয়ে গেছে, এবার থেকে আর কষ্ট দিব না, দেখিস। এখন যা এখান থেকে, একটু প্রেম করতে দে। প্রান্ত যেতে যেতে বলল, হ্যাঁ হ্যাঁ, করো প্রেম। আমি বিয়ে করলে আমিও তোমাদের দেখিয়ে দেখিয়ে প্রেম করব। প্রার্থ পুষ্প দুজনে অবাক হয়। প্রার্থ বলে, দেখেছিস কে বিয়াদব হয়ে গেছে, এইটুকু বয়সে কি সব কথা বলে। পুষ্প নিজেকে প্রার্থর থেকে ছাড়িয়ে নিয়ে বলল, সব আপনার জন্য হয়েছে। কি দরকার ছিল বাচ্চাটার সামনে এমন নির্লজ্জ মার্কা কথা বলার? প্রার্থ আয়েশ করে বসলো, চোখ টিপে দুষ্টু হেসে বলল, প্রেমে পড়লে মানুষ নির্লজ্জ হয়, ওটা ব্যাপার না। সকালের তেজি সূর্য মাথায় করে দুজন মানুষ হেঁটে যাচ্ছে।
দুজনার পায়ের গতি সমান নয়। প্রিয়া হনহনিয়ে সামনে হেঁটে যাচ্ছে, অন্ত তার পিছু পিছু হাঁটছে। রাস্তায় গাড়ি নেই বলে আর দাঁড়িয়ে থাকেনি। প্রিয়া দেমাগ দেখিয়ে একা একাই হাঁটা ধরেছে, অন্ত তার পিছনে ছুটছে। প্রিয়ার হাঁটার গতি দেখে বোঝা যাচ্ছে সে এর আগে হনহন করে হেঁটে যাচ্ছে। অন্ত দুপাশে মাথা নেড়ে ডাকলো তাকে। প্রিয়া, প্রিয়া দাঁড়া, আস্তে হাঁট। সে কি আর বারণ শোনার মানুষ? সে তার মতোই হেঁটে যাচ্ছে। অন্ত পেছন থেকে দৌড়ে এসে তার ব্যাগ টেনে ধরলো। প্রিয়া পেছনে ঘুরে দিল এক ঝাড়ি। কি হয়েছে? এমন করছো কেন? অন্ত উল্টো প্রশ্ন করলো। তুই এমন করছিস কেন? এত রাগ আমার ওপর? তোর কি ক্ষতি করেছি? ভালোবাসাই তো চেয়েছি। প্রিয়া দাঁত চেপে ধরলো, চোখ বুজে নিজেকে শান্ত করলো, পরপর বলে উঠল। একটা কথা বলো, আমি তো এমন কিছুই করিনি যাতে তুমি আমার উপর মন দিতে পারো। সবসময় তো ঝগড়া করি আমরা, তোমার সব জিনিস কেড়ে নিই, তাহলে আমার মতো মেয়েকে কি করে মন দিয়ে বসলে? অন্ত বিবশ মনে বলল। তোর আমার সাথে ঝগড়া করা, আমার ওপর অধিকার খাটানো, আমার সবকিছু কেড়ে নেওয়ার জন্যই, আমার সবকিছু কেড়ে নেওয়াই আমাকে ডুবিয়েছে। সবকিছু কেড়ে নেওয়ার সাথে মনটাও কেড়ে নিলি। মনের ওপর কি আমাদের বশ থাকে? তোর মনও একদিন আমাতে মজবে, দেখে নিস। তুই শুধু আমার হবি। কখনোই না। প্রিয়া মুখ ঝামটে কথাটা বলে আবারও হাঁটা ধরলো। অন্ত পেছন থেকে আবারও টেনে ধরলো তার ব্যাগ। এবার কণ্ঠে খানিক গম্ভীরতা আনলো, চোখ মুখ গম্ভীর করে বলল। চুপচাপ দাঁড়া। সামনে থেকে একটা রিক্সা ডাকলো। আর রিক্সাটা তাদের সামনে আসতেই প্রিয়াকে উঠালো, তাতে নিজেও উঠে বসলো তার পাশে। রিক্সার সিট ছোট হওয়ায় দুজনার শরীর মিশে গেল। প্রিয়া ইতস্তত বোধ করলো, নড়ে চড়ে একেবারে কোনায় ঘেঁষে বসলো। অন্ত এক হাতে প্রিয়ার কাঁধ জড়িয়ে ধরে টেনে এদিকে নিয়ে এলো। সামনে রাস্তায় তাকিয়ে বলল। এত ফর্মালিটি পালন করতে হবে না। শেষে রাস্তায় মুখ থুবড়ে পড়বি। বাড়িতে মারামারি করার সময় আমার ওপরেই উঠে আমাকে মারতি, এখন একটু ছোঁয়া লাগলেই মরে যাবি না। প্রিয়া কি যে লজ্জা পেল, এরকম লজ্জা কখনো পেয়েছে কিনা সন্দেহ। আগের কথা আর এখনকার কথা কি এক? আগে মারামারির সময় কি এত কিছু খেয়াল করতো? অন্তকে মারতে পারলেই হতো শুধু, এখন কি আর তা করা যাবে? এখন তো সম্পর্কের মাঝে একটা অদৃশ্য দেয়াল তৈরি হয়েছে, পরিবর্তন হয়েছে সম্পর্কের ভিত। অন্তর মনের খবর সে জানে। এখন কি আর আগের মতো ব্যবহার সাজে? প্রিয়া কিছু বলতে চেয়েও বলতে পারলো না। অন্তর গম্ভীর মুখটা দেখে চুপ হয়ে গেল। ছেলেটা আজকাল একটু বেশিই গম্ভীর হয়ে যাচ্ছে, কিছু বলেও কাজে লাগছে না। অন্ত আগেই তার কাছ থেকে হাত সরিয়ে নিয়েছে, মুখটা সামনেই রেখেছে। অমন মুখ দেখে আর কিছু বলার সাহস হলো না প্রিয়া। সময়টা সন্ধ্যার একটু পর। পুষ্পপ্রিয়া নিজেদের রুমে বসে কথা বলছে। পুষ্পর আবার অভ্যেস আছে কিছু হলে প্রিয়াকে শেয়ার করা। তার জীবনে এমন কোনো ঘটনাই মনে হয় বাকি নেই যা প্রিয়া জানে না। শুধু প্রার্থর বিষয়টাতে একটু হেলাফেলা করে, পুরোপুরি কিছু বলতে চায় না। কিন্তু প্রিয়ার ক্ষেত্রে পুরোই আলাদা। সে ভুলেও বড় বোনের কাছে কিছু বলে না। কত অকাজ করে বড় বোনকে কখনো বলে না, বড় তো ভয় পায়। বড় বোন শাসন করবে, বকবে, এজন্যে সব বলে না। যেগুলো বলা চলে সেগুলো বলে। এই যে হৃদয় বা অন্ত, তাদের কারো কথাই সে কাউকে বলে না। এসব কথা কি বলার মতো কোনো কথা? তবে পুষ্প এতক্ষণে বলে ফেলেছে প্রার্থর বিষয়টা। প্রার্থ যে তাকে ভালোবাসে, ভালোবাসার কথা স্বীকার করেছে, সব কিছুই বলেছে, তবে পুরোপুরি নয়। তাদের স্বামী স্ত্রীর পার্সোনাল সব বিষয় তো আর বলা যায় না। যেটুকু বলা চলে সেটুকুই বলে দিয়েছে। এখন দু বোনের খুশির জোয়ার দেখে কে। খুশিতে আত্মহারা দুই বোন গল্প করেই যাচ্ছে। তখনই দরজায় টোকা পড়ল প্রার্থর। সে একটু কেসে বলল। ভেতরে আসতে পারি? প্রিয়া ওকে দেখে ফট করে বলল। কেন নয়, আসুন দুলাভাই, ভেতরে আসুন। প্রার্থ ভেতরে এসে বলল। তুই আমার বউর সাথে কি করছিস? পড়াশোনা নেই তোর? প্রিয়া মুখ বাঁকিয়ে বলল। শুনুন, সে আপনার বউ হওয়ার আগে আমার বোন হয়। আমি আমার বোনের ঘরে থাকবো না তো কোথায় থাকবো? নিজের ঘরে থাকবি। পুষ্পের দিকে তাকিয়ে আবারও বলল। তোদের জন্য সারপ্রাইজ আছে। পুষ্প ভ্রু গুটিয়ে বলল। কি সারপ্রাইজ? তখনই ভেতরে প্রবেশ করলো রুবি। প্রৌঢ়ার হাতে ব্যাগ, তার ভেতরে এলাচি গুটি সুটি হয়ে শুয়ে আছে। পুষ্প প্রিয়া দুজনেই লাফিয়ে উঠল। প্রিয়া আগে গিয়ে ব্যাগ থেকে বের করলো তাকে। রুবি খালি ব্যাগটা পাশে রেখে চলে গেল। পুষ্প প্রার্থকে বলল। আপনি এনেছেন? আমি তো আনতেই বলিনি। প্রার্থ হাত গুটিয়ে বুকের উপর ভাঁজ করে বলল। তোর কি পছন্দ সেটা আমার ভালো করেই জানা আছে। তোর বলার আগেই হাজির করব তোর কাছে। প্রিয়া ঠাস মেরে বলল। বাপ্পা, ভাই তো দেখছি প্রেমে পড়ে একেবারে মাখন হয়ে গেছে। তুমি কি জাদু করলে গো বুবু? পুষ্প কিছু বলল না, হেসে এলাচিকে কোলে তুলে নিল। বিড়ালটাকে আদর করে বলল। এলাচি বাবু আমার, মিস করেছো আমায়? বাচ্চা, আমি তোমায় রেখে এসেছিলাম, এবার থেকে আর রাখবো না। তুমি আমার কাছেই থাকবে। লাভ ইউ বাচ্চা। প্রার্থ চোখ মুখ কুচকে ফেললো। কেন যেন হিংসে হচ্ছে বিড়ালটার উপর। বিড়ালের দিকে চোখ বাঁকিয়ে তাকালো। বিড়ালকে লাভ ইউ বলে? এটা তো স্বামীকে বলার জিনিস। সে কপাল কুচকেই বলল। ওটা বিড়ালকে কেন বলছিস? পুষ্প বুঝলো না, বলল। কোনটা? লাভ ইউ তুই বিড়ালকে কেন বলছিস? ওই শব্দের উপর আমার অধিকার। পুষ্প লাজুক হাসে। প্রার্থ যেন ওকে লজ্জায় ফেলতে পারলেই খুশি। প্রিয়া চোখ দুটো বড় বড় করে বলে। পার্থ ভাই, তুমি কি সেই পার্থ ভাই তো?
তোমাকে তো আমি চিনতেই পারছি না। প্রার্থ চোখ পাকিয়ে বলল, তোকে চিনতে হবে না, তুই এলাচিকে নিয়ে যা এখান থেকে। বিড়াল নিয়ে আমার সামনে থাকবি না বেশি। পুষ্পর দিকে তাকিয়ে আবারও বলল, এটাকে দিয়ে দে প্রিয়র কাছে। রাতে আমাদের ঘরে থাকবে না ও, তোর জন্য এনেছি শুধু, কিন্তু আমার সামনে বেশি রাখবি না, তোর কোলেও বেশি রাখবি না। পুষ্প সরু চোখে তাকিয়ে বলে, আমার এলাচিকে নিয়েও আপনার জ্বলছে? তো জ্বলবে না? একটা বিড়াল আমার বউয়ের কোলে চড়ে নাচবে সারাদিন, আমি তাই মেনে নিব নাকি? পুষ্পর যে কি করতে ইচ্ছা করছে এখন। প্রার্থ সত্যি নির্লজ্জ হয়ে গেছে, মুখের ভেতর সবসময় বাজে কথা লেগেই থাকে। সে চোখ পাকিয়ে বলল, ঠিক আছে, এত জ্বলতে হবে না, আপনি যান, ফ্রেশ হয়ে আসুন, ওকে প্রিয়াই নিয়ে যাবে। ব্যাচেলার লাইফ নামের পাশে লাল বাতি জ্বলে গেছে অর্ণবের। দুদিন পর তার নামের পাশে বিয়ে সবুজ বাতি জ্বলজ্বল করবে, কিন্তু সবুজ বাতিটা তার খুব একটা পছন্দ হচ্ছে না। মাত্র 3 দিন আগে তার বাবা মা বিয়ের জন্য জোর করায় সে রাগের বশে বলে ফেলেছিল, তোমার যাকে পছন্দ করো গলায় ঝুলিয়ে দাও। তার মা বাবা সত্যি সত্যি গলায় ঝোলানোর জন্য তার বউ খুঁজে ফেলেছে। অর্ণব ভেবে পায় না মাত্র 3 দিনের মধ্যে কি করে বউ খোঁজা হলো যাকে এত পছন্দ হলো তার বাবা মায়ের। তবে তলের কলকবজা যে অন্য কেউ একজন নাড়ছে সেটা ঠিকই বুঝতে পারছে অর্ণব, কিন্তু কিছু বলতে পারছে না। আজ মেয়ে দেখতে যাবে তারা, তার বাবার করা আদেশ, মেয়ে দেখতে যেতেই হবে তাকে। মেয়ের বাবাকে কথা দিয়েছে তারা যাবে, সাথে অর্ণবের 2 বিয়াত্তা বন্ধু প্রার্থ আর কার্তিকও যাবে, সাথে কার্তিকের নতুন বউ সুস্মিতাও থাকবে। এতে করে সে আরও নিশ্চিত হয়েছে যে এসবের কলকাঠি কে নাড়ছে। 3 দিনে বউ কি করে জোগাড় হয়েছে? প্রার্থ যে বলেছিল 1 মাসের মধ্যে বিয়ে দিবে, শালা সেটাই করতে চাচ্ছে। অগত্যা কোনো উপায় না পেয়ে তাকে তৈরি হতে হচ্ছে মেয়ে দেখতে যাওয়ার জন্য। মেয়ে দেখলেই কি বিয়ে তো আর হচ্ছে না, অর্ণব বিয়ে করবেও না। নিজের কাছে নিজে পণ করেছে ওর বন্ধু আর বাবা মায়ের পছন্দে সে বিয়ে করবে না। অর্ণবকে পাঞ্জাবি পরতে বলা হয়েছে, অথচ সে সাধারণ একটা শার্ট প্যান্ট পরে রেডি হয়ে নিয়েছে। তার মা তার জন্য যে পাঞ্জাবি রেখে গেছে বিছানায় সেটা সেভাবেই রয়েছে। সূর্য এখন মাথার ঠিক উপরে, নিজের সর্বোচ্চ তেজ ঢেলে দিচ্ছে নৈসর্গে। দুপুরে হয়তো 12টা বাজে। অর্ণবের বড় গাড়ি এসে পৌঁছালো ধানমন্ডিতে। যে মেয়ে দেখতে এসেছে সে মেয়ের বাড়ি ধানমন্ডিতে। তাদের গাড়ি মেয়ের বাড়ির সামনে আসতেই দেখা মিলল প্রার্থ আর কার্তিকের। দুজন হ্যান্ডসাম ছেলে গেটের সামনে দাঁড়িয়ে আছে। প্রার্থর পরনে সাদা শার্ট, সামনের দুটো বোতাম খোলা, হাতাটা কনুই পর্যন্ত ফোল্ড করা, চোখে আবার রোদ চশমাও দিয়ে রেখেছে। কার্তিকও একই স্টাইলে এসেছে। আশ্চর্যজনক ব্যাপার, অর্ণবও ঠিক একই সাজে উপস্থিত হয়েছে। আকাশি রঙের শার্ট, কালো প্যান্ট, সাথে কালো সানগ্লাস। এখানে যে কে বর কেউই ধরতে পারবে না। অর্ণব গাড়ি থেকে নেমে ওদের কাছে গেল। বাকি অর্ণবের মা বাবা আর কাকা ভেতরে চলে গেছে। কার্তিক মিটিমিটি হাসছে অর্ণবকে দেখে। প্রার্থ ভাবলেশীনভাবে দাঁড়িয়ে। অর্ণব ওদের কাছে গিয়ে প্রার্থর মেধহীন পেটে খোঁচা দিল। পরপর রাগের বহিঃপ্রকাশ ঘটিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, শালা, আমি জানতাম এগুলো তুই করেছিস। কেন করেছিস এগুলো ভাই? ক্ষমা দে আমারে, আর কোনো দিন প্রিন্সেসের দিকে তাকাবো না। তাও বিয়ে নামক বাঁশ গলায় ঝুলাইস না দোস্ত, প্লিজ। প্রার্থর ঠোঁটে হাসির রেখা দেখা গেল। এক হাতে অর্ণবের কাঁধ জড়িয়ে ধরল, চশমাটা খুলে শার্টে ঝুলিয়ে দুষ্টু হেসে বলল, কে বলল বিয়ে বাস হয়? এই কার্তিক, তুই তো বিয়ে করলি, তোর কাছে বাস মনে হয়েছে? কার্তিক দুপাশে মাথা নেড়ে বলল। কার্তিকের কথায় প্রার্থ কার্তিক মজা পেলেও মজা পেল না অর্ণব। তার কাছে এগুলো সাজা মনে হচ্ছে। অর্ণবের হুতুম প্যাঁচার মতো মুখটা দেখে প্রার্থ আবারও বলল, শোন, বিয়ে হচ্ছে অমৃত, আমাকেই দেখ। আমার বিয়ে নিয়ে আমার কত অভিযোগ ছিল, অথচ আজ সেই বিয়ের জন্য আল্লাহর কাছে বারবার শুকরিয়া জ্ঞাপন করি। ফুলের সাথে বিয়ে না হলে এত সুন্দর অনুভূতিগুলো টের পেতাম কি করে বল? তোর জন্যেও আল্লাহ কাউকে না কাউকে ঠিক করে রেখেছে, তার সাথে একদিন না একদিন বিয়ে হবেই। ওই একদিনটা এখনই হোক। অর্ণব দীর্ঘশ্বাস ফেলে। প্রার্থ যে একবার পিছু লেগেছে আর ছাড়বে না, যা করতে চেয়েছে তাই করবে। কিন্তু আজকাল প্রার্থর বেশ পরিবর্তন লক্ষ্য করছে সে। কেমন হাস্যোজ্জ্বল হয়ে কথা বলে, আর আগের মতো অল্প কথাও বলে না, আগের থেকে একটু বেশি বলে। গাম্ভীর্যতা আছে, তবে আগের মতো অতটা নেই। একটা নারী একটা ছেলের জীবন কতটা বদলাতে পারে। ভালোবাসা মানুষকে পরিবর্তন করতে সময় নেয় না। ভালো বেসেছেও তো জীবন বদলে গেছে, জীবনের রং বদলে গেছে, স্বাদ বদলে গেছে, নজরানা বদলে গেছে। অর্ণব তবে ভুল করেনি। প্রার্থকে পুষ্প করে দিয়ে সে ভুল করেনি। সে জানতো প্রার্থ একবার মন দিলেই সব ঠিক হয়ে যাবে, হলো তাই। এবার সামনের পথ চলায় ওরা সুখে থাকতে পারলেও অর্ণবের শান্তি একটু অন্যরকম শান্তি, যেটা বোঝার ক্ষমতা অর্ণবের ছাড়া আর কারো নেই। অর্ণবকে ভাবনায় বুধ হয়ে থাকতে দেখে কার্তিক খোঁচা দিল, বলল। কার্তিক ওর গলা জড়িয়ে টানতে টানতে ভেতরে নিয়ে গেল। প্রার্থ নিম্নষ্ট চেপে ধরে তাকিয়ে রইল। ওদের যাওয়ার পথে তাকিয়ে থেকে হুট করে নিঃশব্দে হেসে দিল। অর্ণবরা আসার কিছুক্ষণ পর সুস্মিতা আর মেয়ের বড় বোন সুহাইমা নিয়ে এলো মেয়েকে। পাত্রীকে দেখে অর্ণবের চোখ চড়ক গাছ উঠে গেছে।
হা হয়ে তাকিয়ে আছে মেয়ের দিকে। মেয়েটাও বোধহয় একই রকম বিস্ময়ে রয়েছে, কেমন অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। অর্ণব তাকিয়ে তাকিয়ে ভাবছে, এ তো সেই মেয়ে যার সাথে অর্ণবের ধাক্কা লেগেছিল কার্তিকের বিয়েতে। অর্ণবের স্পষ্ট মনে আছে, তার মানে তার বাবা মাকে একটু বেশি ভেবে নিয়েছে, নাকি সব তার ইচড়ে পাকা বন্ধুদের কারসাজি। অর্ণব গরম চোখে তাকালো প্রার্থ আর কার্তিকের দিকে। কার্তিক এক ভ্রু উঁচু করে বোঝালো। মেয়েকে দেখে তার মাথার প্রতিটা নিউরন দপদপ করছে রাগে, যেখানে আবার পছন্দ আসে কোথা থেকে। অর্ণব চোখ দিয়ে ওদের গিলে খাচ্ছে যেন। প্রার্থ ভাবলেশীন তাকিয়ে। তার ঠোঁটের কোণে লেগে থাকা অদ্ভুত হাসি অর্ণবের দৃষ্টিগোচর হলো না। তার মধ্যে অর্ণবের মা ডাকলো মেয়েকে। স্নেহা মা, কেমন আছো? এদিকে এসে বসো। আমাকে মনে আছে তো? কার্তিকের বিয়ের সময় যে তোমার সাথে পরিচয় হলো। তোমাকে আমার তখন থেকেই পছন্দ। স্নেহা মেয়েটা লজ্জা পেল, কুশল বিনিময় করলো সবার সাথে। সুস্মিতা ওকে নিয়ে বসিয়ে দিল সোফায়। অর্ণবের মা আবার তাকে শুধিয়ে বলল, কেমন আছো? আমাকে মনে আছে নিশ্চয়? মেয়েটা রিনরিনে গলায় বলল, জি আন্টি, মনে আছে। যাক, আমি ভাবলাম ভুলেই গেছো বুঝি। অর্ণবের বাবা আনোয়ার সাহেব স্নেহার বাবাকে উদ্দেশ্য করে বললেন, বেই সাহেব, আগেই বলে দেই, আপনাদের মেয়েকে আমাদের সবার পছন্দ হয়েছে। আমরা চাইছিলাম আপনার মেয়েকে খুব শীঘ্রই আমাদের ঘরে তুলতে। স্নেহার বাবা অসুস্থ মানুষ, হার্টের পেশেন্ট তিনি। অলরেডি দুবার অ্যাটাক করে ফেলেছে। কতদিন বাঁচবে সে নিজেও জানে না। বড় মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছেন। মোহ ছোট মেয়ে, তাকে ভালো একটা ঘরে বিয়ে দিতে পারলেই তার শান্তি। রুগ্ন অসুস্থ লোকটা বললেন, মেয়ে পছন্দ হলে অবশ্যই নেবেন ভাই সাব। আমি অসুস্থ মানুষ, আর কতদিন বা বাঁচবো? মেয়েটাকে সুখে রেখে যেতে পারলেই আমি সুখী। তবে তার উপর আমি কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিব না। সে যা চাইবে তাই হবে। এরপরের কথাটা বলল প্রার্থ। বড়দের মতো করে সাফাই গেল বন্ধুর। অবশ্যই আঙ্কেল, জীবন আপনার মেয়ের সেই সিদ্ধান্ত নিক। তবে বলে দেই, আমার বন্ধুর মতো খাঁটি মানুষ আজকাল খুব সহজে পাওয়া যায় না। যে অন্যের জন্য নিজে ত্যাগ স্বীকার করে, সে নিজের জন্য অনেক কিছুই করতে পারবে। আপনার মেয়ে কখনোই অসুখী হবে না তার সাথে। আপনারা খোঁজ করুন এবং ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। ছেলের বন্ধুর এমন কথায় বুক ফুলে উঠল অর্ণবের বাবার, কিন্তু বুক ফোলাতে পারল না অর্ণব। বন্ধু যে কেন তার এত প্রশংসা করছে সে কি জানে না? অবশ্যই জানে। সব হচ্ছে তাড়াতাড়ি বিয়ে দেওয়ার ধান্দা। এমনিতেও প্রার্থ তার অনেক প্রশংসাই করে, কিন্তু আজকেরটা অতিরঞ্জিত হয়ে গেল না। আজ প্রশংসা না করলে কি হয় না? অর্ণব চোখ তুলে তাকালো স্নেহার দিকে। স্নেহা তার দিকে ড্যাপ ড্যাপ করে তাকিয়েছিল। দুজনার চোখাচোখিতে অপ্রস্তুত হয়ে পড়ে দুজনেই। অর্ণব মাথা নুইয়ে ভাবে। বিয়ে নিয়ে টুকটাক কথা চলল অনেকক্ষণ। সেখানে নীরব দর্শক হয়ে রইল অর্ণব। 3 দিনে কি করে মেয়ে খুঁজছিল এবার অর্ণব বুঝতে পারছে। মেয়েটা কার্তিকের বিয়েতে এসেছিল। সুস্মিতার বান্ধবী সুহাইমার বোন হয় স্নেহা। বোনের জেরেই বিয়ে বাড়িতে যাওয়া। সেখানে অর্ণবের সাথে ধাক্কা লেগে দেখা হয় অর্ণবের মায়ের সাথে। আর অর্ণবের মায়ের সাথে আলাপচারিতা হওয়া দেখে নেয় প্রার্থ। 2 দিনের ভেতর বাড়ির খবর ও মেয়ে সম্পর্কে জেনে নেয় সে। অর্ণবের মায়ের সাথে ইনিয়ে বিনিয়ে পরামর্শ করে তাদেরও হাত করে। আর অর্ণবের মায়ের তো আগে থেকেই পছন্দ হয়েছে মেয়েকে। এরপর কার্তিক সুস্মিতাকে দিয়ে খবর পাঠায় বিয়ের। তাদের ফোন নাম্বার নিয়ে নিজেরাও কথা বলে নেয়। মেয়ের বাবা অসুস্থ বলে সেও রাজি হয় দেখতে আসা নিয়ে। এই তো 3 দিনে একেবারে টোপলা পুটলি বেঁধে বিয়ের আয়োজনে নেমে পড়েছে তারা। তার মধ্যে ফেসে গেছে বেচারা অর্ণব। রাতের আকাশের মধ্যমণিতে রূপোর থালার মতো চাঁদটা জ্বলজ্বল করছে। তবে শহুরে জনজীবনে তা বড়ই বেমানান লাগছে, কারণ চাঁদের প্রতি আহামরি কারো খেয়াল নেই। যে যার মতো ব্যস্ত। বাইরের রাস্তায় কোলাহল ছাপিয়ে এক ফালি চাঁদের আলো বেশ করে উপভোগ করছে পুষ্প। ব্যালকনিতে দাঁড়িয়ে সে চাঁদ দেখতে ব্যস্ত। চন্দ্রবিলাসের সাথে সাথে হালকা মিষ্টি বাতাসও উপভোগ করছে। বাতাসের সাথে বাগান থেকে ভেসে আসা বেলি ফুলের সুবাসেও মুখরিত হয়ে আছে জায়গাটা। আজকাল তার খুব সুখ সুখ অনুভব হয়। সে তো সুখী, সুখ অনুভব হবে না? তার প্রার্থ ভাই তাকে ভালোবাসে, এর থেকে বড় সুখ আর কিসে আছে? রোজ সেই মানুষটা তার বুকের মাঝে শুয়ে থাকে, নিজের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রাখে তাকে। যেখানে পুষ্প থাকার কথা প্রার্থর বুকে, সেখানে প্রার্থ থাকে পুষ্পর বুকে লুকিয়ে। তার নাকি ওখানে থাকতেই ভালো লাগে। দিন শেষে ক্লান্ত হয়ে ফিরে এসে সেখানে থাকতেই সুখ পায়। 3 দিন হলো প্রার্থ তার ভালোবাসা প্রকাশ করেছে, কিন্তু তার ব্যবহারে মনে হয় না মাত্র 3 দিন আগে সে স্বীকার করেছে। পুষ্পর মনে হয় বহু বহু বছর ধরে তারা একে অপরের সাথে জুড়ে আছে। সামান্য এলাচিকে নিয়ে তার কত জেলাসি ভাবলেই হাসি পায়, আবার সুখ পায়। এত পাগলামো কি তার ভাগ্যে সত্যি লেখা ছিল? ওই দুষ্কর মানুষটা যে কখনো তার হবে ভাবলেই চোখে জল আসে। সে তো
সব আশা ছেড়ে দিয়েছিল, পিছিয়ে গিয়েছিল অনেকটা, কিন্তু মানুষটা আর পিছাতে দিল কই। একটানেই তাকে এনে ফেলেছে তার হৃদয় মাঝে, আটকে দিয়েছে পালিয়ে যাওয়ার সমস্ত পথ, ভালোবাসার ডোরে বেঁধে দিয়েছে তাকে। মনে মনে এসব চিন্তা করে চোখে পানি এলো পুষ্পর। ওষ্ঠে ফুটে উঠল অমায়িক হাসি। আচমকা পেছন থেকে কেউ এসে জড়িয়ে ধরল তাকে। চমকে উঠল পুষ্প। পরপরই বুঝতে পারল এই ছোঁয়াকার, গায়ের গন্ধটাও যে খুব করে চেনা। যাকে নিয়ে এত ভাবাভাবি সে এসেই পড়েছে। এক হাত দিয়ে আলগোছে চোখের জল মুছল। প্রশ্ন করল মিহিস্বরে। এসেছেন তবে? অপেক্ষা করছিলাম। প্রার্থ দুহাতে পেছন থেকে তার কোমর ছড়িয়ে রেখেছে, থুতনি নামিয়ে দিয়েছে পুষ্পর কাঁধে। সে মুখ তুলে পুষ্পর গলায় ছোট্ট চুমু খেয়ে বলল, এখানে কেন? মাথা ব্যথা করছে আবার? পুষ্প দুদিন যাবৎ হুটহাট মাথা ব্যথা শুরু হয়, তবে আজ হচ্ছে না। সে সহর্ষে মাথা নাড়ল। এক হাত উঠিয়ে প্রার্থর চাপদারি ওয়ালা মুখে হাত রেখে বলল, করছে না, আপনি ফ্রেশ হয়ে আসুন, ক্লান্ত হয়তো অনেক। প্রার্থ আবারও পুষ্পর কাঁধে মুখ গুজে বলল। হুম, একটু আদর করতে দে। পুষ্প লজ্জা পেল, ছোট করে বলল, আগে ফ্রেশ হয়ে আসুন, আপনি ক্লান্ত, এইভাবে দাঁড়িয়ে থাকতে ভালো লাগবে না। প্রার্থ উঠে সোজা হয়ে দাঁড়ালো, বলল, তুইও চল, এখানে দাঁড়িয়ে থাকতে হবে না, আমি চেঞ্জ করে আসি। পুষ্পকে নিয়েই ঘরে গেল। পুষ্পকে রেখে সে গেল ফ্রেশ হতে। প্রার্থ রাতে খাবার খেয়ে এসেছে বাইরে থেকে, ফোন করে আগেই জানিয়ে দিয়েছে সে এখন আর খাবে না। পুষ্প দেয়াল ঘড়িতে তাকাতে দেখলো 10টা বেজে গেছে প্রায়। প্রার্থ নিশ্চয়ই নিচে বড় আম্মুর সাথে দেখা করে এসেছে। এখন তাহলে আর কোথাও যাবে না, হয়তো ল্যাপটপে কাজ করবে, নয়তো শুয়ে পড়বে। পুষ্প সেই ভেবেই বিছানা গোছালো। কাজ শেষে আবারও গিয়ে দাঁড়ালো ব্যালকনিতে। একটু পরে আবার প্রার্থ হাজির হলো সেথায়। পেছন থেকে পুষ্পর খোপা করা চুলগুলো খুলে দিল একটানে। খোলা চুলে সহজেই মুখ গুজে দিল সে। পুষ্প ঘুরতে চাইলেও ঘুরতে দিল না। শক্ত পুরুষালী হাতের বিচরণ চলল পুষ্পর উন্মুক্ত কোমরে। পুষ্প শক্ত বনে যায় নিমিষে। পুরুষালী চটা হাতের অবাধ স্পর্শেই থেতিয়ে আসছে শরীর। শিরশির করে উঠছে পায়ের পাতা, বেসামাল হয়ে পড়ছে শ্বাসের গতি। সে কোনো মতে বলল, কি করছেন? প্রার্থ পুরুষালী নিরেট কণ্ঠ খাদে নামিয়ে বলল, শি, আদর করছি। আজ আটকাবি না, কথা দিয়েছিলাম তোর অনুমতি ছাড়া ছুব না তোকে। আই কান্ট কন্ট্রোল মাইসেলফ। ধৈর্যের বাদ মানছে না। বেশরমের মতো কথাটুকু বলেই হুট করে পুষ্পকে কোলে তুলে নিল সে। পুষ্প বিস্মিত, অবাক, হতবাক। তার ধারণাতেও ছিল না প্রার্থ আজ এমন করবে। গত 3 দিন যাবৎ গভীরভাবে তাকে ছুঁয়ে দেখেনি প্রার্থ। সারাদিন পরিশ্রম করে সে রাতে পুষ্পের বুকে সুখ খুঁজেছে, কিন্তু আজ যে সব পরিবর্তন হবে তা ধারণাতেও ছিল না। প্রার্থ আবারও পুষ্পর কানের কাছে মুখ নিয়ে বলল, তোর অনুমতি পাওয়ার আশায় থাকলে বুড়ো হয়ে যাব। আমার বাচ্চা কাচ্চারা এসে বলবে, বাবা আমাদের আগে কেন পৃথিবীতে আনলে না? তাদের দুনিয়ার তাড়াতাড়ি আনার জন্য আমাদের তো ব্যবস্থা করতে হবে, তাই না? পুষ্প লজ্জায় মুখ লুকালো প্রার্থর বুকে, হাত দিয়ে বুকে কিল মেরে বলল, ছি, অসভ্য। এটাকে অসভ্য বললে পরে যেটা হবে সেটাকে কি বলবি? পুষ্প মুখ লুকিয়ে ধমকে উঠল। চুপ করুন। প্রার্থ বিছানায় নিয়ে শুইয়ে দিল পুষ্পকে। তার উপর ঝুঁকে হাসকি স্বরে বলল, ফ্লাওয়ার, আর ইউ রেডি টু হ্যান্ডেল দ্য ওয়ে আই ডিজায়ার ইউ? পুষ্প কি বলবে সে জানে না। লজ্জায় তার জ্ঞান হারাবার জোগাড়। প্রার্থকে রেখে সে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়েছে লজ্জায়। প্রার্থ হেসে উঠে গেল বাতি নিভিয়ে দিতে। আবার পুষ্পের সামনে এসে জোর খাটিয়ে সরিয়ে দিল কম্বল। পুষ্প চোখ বন্ধ করে আছে। প্রার্থ তার কপালে চুমু খেয়ে আবারও বলল, দ্য নাইট ইজ লং বাট আই প্রমিস আই উইল বি জেন্টেল। পূর্ণিমার এই ভরা চন্দ্রিমায় নতুন করে শুরু হলো দুটো তৃষ্ণার্ত মানব মানবীর মধুচন্দ্রিমা। চাঁদের নরম আলোয় নীরব নিশুতি সাক্ষী হলো দুটি আত্মার মিলনের। ভালোবাসার এক নিখুঁত প্রতিচ্ছবি। তাদের ভালোবাসা চিরায়িত হোক, আমরণ প্রেম তৃষ্ণায় আর ভুগতে না হোক কাউকে। প্রেমময় তিথির মতো এই রঙিন হোক তাদের প্রতিটা দিন, প্রতিটি ক্ষণ। তবুও প্রকৃতির কিছু নিয়ম আছে, যে নিয়ম সব কিছুই সব রকম হতে দেয় না। রৌদ্রময়ী সকালের মিষ্টি আভাস, সূর্যের উজ্জ্বল লালিমায় স্পষ্ট সবকিছু। ঘরে শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্রটির কারণে ভেতরের আবহাওয়াটা শীতল অনুভূত হচ্ছে, যেটা ঘুমকে আরো ভালো করে জাপটে ধরেছে। এরকম আবহাওয়ায় দুজন মানব মানবীর উষ্ণ আলিঙ্গন থেকে মুক্ত হতে ইচ্ছে করছে না বোধহয়। এজন্যই ঘুম কাতুরে দুজন ঘুমিয়েই আছে। বেলা গড়িয়ে গেছে অনেকটা। এবার না চাইতেও ঘুমটা হালকা হয়ে গেল পুষ্পের। জানালার পর্দার ফাঁক গলি এক ফালি সূর্যরশ্মি এসে পড়েছে কক্ষে, যাতে করে রুমটায় স্পষ্ট সব দেখা যাচ্ছে। পুষ্পর ঘুম পুরোপুরি উবে গেল কিছুক্ষণের মধ্যে। সে নিজেকে কিছুর মাঝে বন্দি অবস্থায় পেল। চোখ পিটপিট করে সামনে তাকাতেই দেখলো গম্ভীর পুরুষালী মুখটা। তবে এখন তাকে মোটেও তেমন জলদ গম্ভীর মনে হচ্ছে না। এত আদুরে মায়াবী চেহারার মানুষকে কি কখনো গম্ভীরতা মানায়? অথচ সাহেববাবু সবসময় মুখে একটা চির গাম্ভীর্য ভাব নিয়ে ঘুরে বেড়ায়। এখন অবশ্য প্রেমে পড়ে তা একটু ঘুচেছে। প্রেমের বাতাসে সে এখন উড়ে বেড়াচ্ছে। পলক্ষীন কিছুক্ষণ ঘুমন্ত মায়াবী মানবটার দিকে তাকিয়ে আপন মনে হাসল পুষ্প।
হাত বাড়িয়ে তার নিখুঁত দাড়ি খচিত মুখটায় হাত রাখতে চাইল, কিন্তু হাতটা আর উঠাতে পারল না। প্রাত্যর পুরুষালী বজ্র মুষ্টিতে বন্দি সে। শক্ত পেলব হাত দুটো দিয়ে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে তাকে, যেন এখান থেকে পালাবার কোনো পথ নেই। রোজ তো প্রার্থই শুয়ে থাকে পুষ্পর বুকে, আজ সে নিজে পুষ্পকে নিজের বুকের মাঝে নিয়ে ঘুমাচ্ছে। কি প্রশান্তির ঘুমটাই না দিচ্ছে। পুষ্প কোনো মতে হাতটাকে বের করে রাখলো প্রার্থর গালে। মুহূর্তেই মনে পড়ে গেল কাল রাতের কথা। লজ্জায় আড়ষ্ট হয়ে হাতটা সরিয়ে আনলো তৎক্ষণাৎ। প্রার্থর শক্তপোক্ত শরীরের মাঝে পুষ্প নেহায়াতি ছোট মানুষ, কোনো মতে বের হতে পারছে না শক্ত বাঁধন থেকে। পুষ্প নাড়াচাড়ার জন্য প্রার্থর ঘুম হালকা হয়ে এলো। ঘুমু ঘুমু কণ্ঠে বলে উঠল। কি হয়েছে? পুষ্প থেমে যায়। চড়ুই পাখির মতো ছোট দেহটাকে প্রার্থ আরো ভালোভাবে এঁটে নিল নিজের মাঝে। পুষ্প ছোট করে লজ্জা মাখা কণ্ঠে বলল, ছাড়ুন, বাইরে যাব, অনেক বেলা হয়ে গেছে। পরবর্তী ভেসে এলো প্রার্থর একই রকম স্বর। রাতে তো ঘুমাতে পারিসনি, এখন উঠতে হবে না, শুয়ে থাক। আবারও কথা বলা বন্ধ করিয়ে দিল। রাতের কথা এখন বলতে হবে কেন? এমনিতেই সে লজ্জায় লজ্জাবতী নিয়ে চুপসে যাচ্ছে, তার উপর এসব কথা বলছে। তাকে আরো লজ্জা দিতে প্রার্থ আবারও বলে উঠল, বাই দ্য ওয়ে, রাতের কথা মনে আছে তো? শুড আই রিমাইন্ড ইউ অফ লাস্ট নাইট? ছি, চুপ করুন। পুষ্প যে কোথায় মুখ লুকাবে সেই জায়গায় খুঁজে পাচ্ছে না। পুরো জায়গা জুড়ে তো প্রার্থই। যার কাছ থেকে লুকানোর চেষ্টা তার ভেতরেই লুকাতে হবে এখন। মুখটা নিয়ে একেবারে প্রার্থর বুকের সাথে মিশিয়ে রাখলো। প্রার্থ বিগলিত হাসলো, দুষ্টুমি ভরা স্বরে আবারও বলল, লজ্জা করছে নাকি? ছাড়ুন, আমায় যেতে দিন। প্রার্থ কণ্ঠ ভারী করলো। কোথাও যাওয়া হবে না। প্লিজ, অনেক বেলা হয়েছে, এবার যেতে দিন। প্রার্থ হাতের বাঁধন খুলে দিল, তবে তাকে যেতে দিল না। উল্টো পুষ্পকে পুতুলের ন্যায় দু হাতে ধরে উঁচু করে বালিশে শুইয়ে দিল। অতঃপর নিজে শুয়ে পড়ল তার উপর। মুখ গুজে দিল পুষ্পর সুতনু গ্রীপায়। আগের থেকেও দ্বিগুণ শক্ত করে চাপটে ধরল তাকে। পুষ্প অবাক, ছাড়তে বললে যেন আরো শক্ত করে ধরছে। ব্যাপারটা কি হলো? সে ঘড়িতে তাকিয়ে দেখে প্রায় 9টা বেজে গেছে। বাড়ির বান্না না হয় রুবি খালা অহনা আন্টির সাথে করে নিবে, তাই বলে কি সে এত বেলা পর্যন্ত শুধু শুয়েই থাকবে? না, এবার উঠতেই হবে। পুষ্প প্রার্থর গায়ে মৃদু ধাক্কা দিয়ে বলল, কি করছেন? একবার ঘড়ির দিকে তাকিয়ে দেখুন কয়টা বাজে। এভাবে ঘরে শুয়ে থাকলে বাকিরা কি ভাববে? কি ভাববে? বিবাহিতরা নতুন নতুন একটু বেশি ঘুমায়, এটা সবাই জানে। কিন্তু আপনি তো ঘুমোচ্ছেন না, আমারও ঘুম ভেঙে গেছে। ছাড়ুন। হুম, ঘুম না এলাম, এখানে শান্তি পাওয়া যায়। হাত রাখ মাথায়। পুষ্প শুষ্ক ঠোক গিলল। গলার মাঝে প্রার্থর মুখ থাকা এমনিতেই সুরসুরি লাগছে, তার উপর আবার জ্বলছেও খুব। গলায় হয়তো দাগ বসে গেছে। এখন নাকি আবার বাচ্চাদের মতো চুলে হাত রেখেও আদর করতে হবে। প্রার্থ আবারও বলল, কি বলেছি? পুষ্প তৎক্ষণাৎ হাত ডুবিয়ে দিল প্রার্থর এলোমেলো চুলের মাঝে। সে হালছাড়া পাখির ন্যায় শান্ত হয়ে বলল, এবার যেতে দিন। আর কতক্ষণ? পুরো জনম। পাগল হয়েছেন? সব তোর জন্য। আমি বলেছি পাগল হতে? তুই করেছিস পাগল। কি করে? এই যে ভালোবেসে। ভালোবাসা দিয়ে কাউকে পাগল করা যায়? আমাকে করেছিস। তোর ভালোবাসায় পাগল হয়েছি, উন্মাদ হয়েছি, স্রোতহীন নদীর হয়েছি। পুষ্প হৃদয় থমকে যায়। ভেতরে কেমন যেন অনুভূতির সৃষ্টি হয়। এই লোকটার কবে যেন তাকে হার্ট অ্যাটাক করিয়ে মেরেই ফেলবে। মাঝে মাঝে এমন কথা বলে হৃৎপিণ্ড ধমকে যাওয়া ছাড়া উপায় থাকে না। এত কথা জানে মানুষটা, অথচ পুষ্প সব অজানা। নতুন করে জানছে, নতুন করে চিনছে তাকে। যত চিনছে ততই গভীরভাবে উপলব্ধি করতে পারছে। এত সুখ, এত আনন্দ হচ্ছে পুষ্পর। মনে হচ্ছে পৃথিবীর সবকিছুই পাওয়া হয়ে গেছে, এরপর আর কিছু না পেলেও চলবে। এবার তো মরণেরও কোনো ভয় নেই। এই সুখ, এই আনন্দ কখন যেন লবণাক্ত তরলে পরিণত হয়ে গড়িয়ে পড়েছে গাল বেয়ে। সে তরল গিয়ে লাগে প্রার্থর গালে। সে বুঝতে পারলো, তবু মুখ উঠালো না। একইভাবে গলায় মুখ গুজে রেখে বলল, যাচ্ছিস কেন? পুষ্প নিজেকে ঠিক করে বিগলিত হেসে বলল, সুখে। কেমন সুখ? আপনাকে পাওয়ার। ওই সুখময় জলে যেন শুধু আমিই থাকি। ওই চোখের প্রতিটি অশ্রুতেও আমার অধিকার। আমার সবেতেই তো আপনার অধিকার। দুজনাই চুপ রইল কিছুক্ষণ। প্রার্থ পড়ে রইল তার শান্তিময় জায়গায়। পুষ্প পরম যত্নে চুলগুলো এলোমেলো করেছিল। নিঃশব্দতার মাঝে পুষ্প হঠাৎ বলে উঠল, কতটা ভালোবাসেন? হিসেব করিনি। পুষ্প হাসলো, বলল, এই কয়দিনে কাউকে হিসেব ছাড়া ভালোবাসা যায়? প্রার্থ জবাব না দিয়ে উল্টো প্রশ্ন করল, প্রেমে পড়তে কতক্ষণ লাগে? এক লহমা। আর ভালোবাসতে? কিছু নাম না জানা বিশেষ মুহূর্ত। আমাদের মাঝে কি বিশেষ কোনো মুহূর্ত আসেনি? এসেছে বুঝি? অনেকবার এসেছে। সেই মুহূর্তে আমি তোকে নিজের মতো উপলব্ধি করেছি। অনুভূতি নামক অদ্ভুত খাতায় তোর নাম লিখিয়েছি। হারানোর ভয়ে হেরে যাওয়া খাতায় নিজের নাম লিখিয়েছি। পরিশেষে আমি হেরে গিয়েছি, হেরে গিয়েও জিতে গিয়েছি।
আমার ফুলকে পেয়েছি, আমার পুষ্পরানীর রাজা হয়েছি। শখের পুরুষের কাছ থেকে এরকম কথা শুনলে কি আর চোখের পাত মানে না। পুষ্পরও মানল না। নোনা জলে ভরা গহ্বর এবার উপচে পড়ল। নিজেকে একটু সামলে কোনো মতে বলল, এত কথা কি করে শিখলেন? প্রেমে পড়ে। আমি তো সেই 90 দশক থেকে প্রেমে পড়ে বসে আছি, এত কথা শিখিনি তো। শিখেছিস, বলার অবকাশ পাসনি। সামনের মানুষটা শুনতে চায়নি, এবার থেকে শুধু বলবি। মানুষটা না চাইলে সব শুনবে। পুষ্পর নিঃশব্দে কান্নার বেগ বাড়ল। শরীর ঝাঁকিয়ে হেঁচকি তুলে কাঁদছে সে। প্রার্থ এবার মুখ তুলল, এগিয়ে গিয়ে পুষ্পের মুখোমুখি হলো, হাত বাড়িয়ে চোখের জল মুছিয়ে বলল, সব সময় এই সুখ জল বইলে তো মানব না, এটা আমাকে কষ্ট দেয়। পুষ্প নিজেকে সংযত রাখার চেষ্টা করলো, কোনো মতে নিজেকে সামলে নিল। আচমকা প্রার্থ ওষ্ঠ গলিয়ে দিল পুষ্পের অধৈর্য কম্পনরত অধরে। নিমিষেই শান্ত হয়ে এলো ছটফটে তরুণী। অস্থিরতা ডুবে থাকা বুকে শীতল হাওয়া বয়ে গেল। অবশ হয়ে গেল সুতনু শরীর। বেশ কিছুক্ষণ পর প্রার্থ নিজে থেকেই সরে এলো। তপ্ত শ্বাসে ওঠানামা করলো বুক। গভীর চোখে তাকিয়ে স্বতঃস্ফূর্ত মনে বলে উঠল প্রার্থ, কান্না থেমেছে, এবার চোখ অবাধ্য হবে তো খবর আছে। প্রার্থর সুখ ফুলের চোখে জল মানায় না। অবাধ্য না হতে বললে কি হবে? সেই তো আবার প্রতারণা করে ফেলে চোখ দুটো। একটু মন জুড়ানো কথা শুনলেই চোখ বেহায়া হয়। পুষ্প নাক টেনে বাচ্চাদের মতো করে বলল, চোখ অবাধ্য হয়ে গেলে আমার কি দোষ? আপনার জন্যই তো হয়েছে। প্রার্থ দুষ্টু হেসে পড়ল, আমার জন্য হয় বলেই তো আমি ওষুধ দিলাম। এখন যেটা দিলাম সেটা হচ্ছে ভিটামিন সি। সারাদিন চাঙ্গা দেখতে চাই। কথাটুকু বলেই ঠোঁটে ছোট্ট চুমু বসিয়ে উঠে গেল সে। পুষ্প দুহাতে মুখ ঢেকে কিছুক্ষণ পড়ে রইল বিছানায়। সব কেমন যেন তার স্বপ্ন স্বপ্ন মনে হচ্ছে। এত তাড়াতাড়ি আল্লাহ তার সব স্বপ্ন পূরণ করলো ভাবতেই চোখ ভরে ওঠে। রবের দরবারে অশেষ শুকরিয়া জ্ঞাপন করে সে। বেলা বাজে 12টা কি 12:30। মেঘমুক্ত আকাশে সূর্যটা একটু বেশি উত্তাপ দিচ্ছে। তীব্র গরমের মাঝে সুন্দর ছোটখাটো একটা কফি শপে বসে আছে অর্ণব স্নেহা। দৃষ্টি তাদের কাজ গলিয়ে বাইরের রাস্তায় গিয়ে পড়েছে। কেউ কারো দিকে ফিরেও তাকাচ্ছে না। লজ্জায় অস্বস্তিতে মুখ থেকে আওয়াজও বের হচ্ছে না যেন। স্নেহার সামনে একটা কোল্ড কফি এবং অর্ণবের সামনে ধোয়া ওঠা হট কফি। স্নেহা শুধু হাত দিয়ে স্ট্রটা নাড়ছে, মুখে আর পুড়ছে না। অর্ণব মাঝে সাঝে দু এক চুমুক বসাচ্ছে গরম কফিতে। দুজনাই বাসা থেকে ফোর্স করে পাঠানো হয়েছে দেখা করার জন্যে। কাল তো তারা কথা বলতে পারেনি, আজ একা একটু কথা বলে সব ঠিকঠাক করে নিক। অগত্যা অর্ণবকেও আসতে হয়েছে, তবে এসেছে পর থেকে কেউই কথা বলছে না। অর্ণব নিজেকে একটু তৈরি করছে সব গুছিয়ে বলার জন্য। একটু পরে অর্ণব হঠাৎ বলে উঠল। মেয়েটা দৃষ্টি ফিরিয়ে অর্ণবের দিকে তাকালো, কুণ্ঠায় আবার নিচু করে ফেললো দৃষ্টিটা, ছোট্ট করে বলল, এমনি। আবারও মৌনতা। একটু পর অর্ণব আবারও বলল, আপনি জানতেন বিয়েটা আমার সাথে ঠিক করা হচ্ছে? মেয়েটা না তাকিয়ে দুদিকে মাথা নাড়ল, অর্থাৎ সে জানতো না। অর্ণব ফের বলল, আমিও জানতাম না। যাই হোক, আপনি কি বিয়েতে রাজি? সরাসরি প্রশ্নে বিব্রত বোধ করলো স্নেহা। এরকম ডিরেক্ট প্রশ্নে কি করে জবাব দিবে সে? কিছু ভাবতেই দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরল। এদিক ওদিক এলোমেলো দৃষ্টি ফেললো উৎকণ্ঠায়। অর্ণব গভীর চোখে একটু পরখ করলো তাকে। খারাপ না, দেখতে ভালোই মেয়েটা, শান্তশিষ্ট ভদ্রই মনে হচ্ছে। মেয়েটার এমন অস্থিরতায় তাকে আরেকটু রূপবতী করে তুলেছে। অর্ণব ভাবে বিয়ে তো করতেই হবে, আজ অথবা কাল বিয়ে তাকে করতে হবে, এটা শিওর। তবে কি এখনই করে ফেলবে? এখন করে ফেলাটাই কি শ্রেয়? হয়তো। কারণ অর্ণব জানে পুষ্পকে সে যতই ভুলে যাক, মনের মাঝে অদৃশ্য অনুভূতিরা মাঝে মাঝে হানা দিতেও পারে। আর সে চায় না পুষ্পকে নিয়ে ভাবতে। সে এখন অন্য কারো বউ, নিজের সব থেকে প্রিয় বন্ধুর বউ, যে বন্ধু তার বউকে ইদানিং চোখে হারাচ্ছে। সেদিকে তাকানোটাও পাপ, আর অর্ণব এমন জঘন্য পাপ করতে পারবে না। এজন্য বোধহয় বিয়ে করাই উত্তম উপায় হবে। হ্যাঁ, সংসারে মন বসতে বা কাউকে নতুন করে ভালোবাসতে একটু সময় লাগবে, তবু আস্তে ধীরে সব ঠিক হয়ে যাবে একদিন। অর্ণব বয়সন্ধিকালের কোনো বাচ্চা নয়, যথেষ্ট অ্যাডাল্ট সে। বউকে ভালো না বাসতে পারলেও দায়িত্ব বা সম্মান দুটোই করতে জানে। ভালোবাসা তো পরেও হবে, তবে সম্মান, বিপরীত মানুষটাকে সম্মান দেওয়াটাই আসল ব্যাপার। আর এক্ষেত্রে অর্ণবের পুরো বিশ্বাস আছে সে তার অর্ধাঙ্গিনীকে যথেষ্ট সম্মান দিতে পারবে। স্নেহাকে বেচান অবস্থায় কিছু ভাবতে দেখে অর্ণবের মুখে হাসি ফুটে উঠল। ধোয়া ওঠা কাপে একটা চুমুক বসিয়ে বলল, এত ভাবতে হবে না, উত্তর না জানা থাকলে দিতে হবে না। আমি বিয়েতে রাজি। এরকম কথা বোধহয় কোশ্চিনকালেও আশা করেনি স্নেহা। সেটা তার মুখ দেখেই বোঝা যাচ্ছে। চোখে মুখে অবিশ্বাস নিয়ে তাকিয়ে আছে অর্ণবের দিকে। সে হয়তো ভাবেনি এত বড় গায়ক তাকে বিয়ে করতে রাজি হয়ে যাবে, তাও এত জলদি। সে তো ভেবে এসেছিল আগে অর্ণবের থেকে জানতে চাইবে সে রাজি কিনা, এরপরই ফয়সালা নিবে। বাবা অসুস্থ, তিনি চায় মেয়ের বিয়ে তিনি নিজ চোখে দেখবেন। এজন্য স্নেহার কোনো আপত্তি ছিল না বিয়ে করা নিয়ে। তবে শর্ত ছিল ছেলে ভালো হতে হবে, আর স্নেহা জানে অর্ণব ভালো ছেলে। সেক্ষেত্রে না করার প্রশ্নই আসে না। তবু যদি অর্ণব বিয়েতে রাজি না হতো তবে সে নিজেই এই বিয়ে ক্যান্সেল করে দিত। অর্ণব আবারও বলল, তো বলুন,
আপনার কোনো পছন্দ আছে? মানে আপনার বিয়েতে দ্বিমত আছে বা অন্য কেউ আছে লাইফে? থাকলে বলে ফেলুন। চিন্তা নেই, আপনাকে জোর করা হবে না। অর্ণবের কথায় দ্রুত মাথা নাড়ল মেয়েটা, বলল তড়িঘড়ি করে। না না, এমন কেউ নেই। অর্ণব হাসলো তার অস্থিরতা দেখে, কেমন বাচ্চাদের মতো হাঁসফাঁস করছে। সে আশ্বাস দিয়ে বলল, এত অস্থির হচ্ছেন কেন? রিল্যাক্স। আপনি কিছু বলতে চাইলে বলতে পারেন। স্নেহা আস্তে করে বলল। কিছু বলার নেই। মানে আপনি রাজি? স্নেহা একবার অর্ণবের দিকে তাকালো, বুকের ভিতর ধক করে উঠল তার। এত সুন্দর ছেলেদের দিকে তাকানো যায় না, হার্টবিট করা মিস করে দেয়। সে দৃষ্টি নামিয়ে রইল। মৌনতা দেখে অর্ণব বলল, নীরবতাই তবে সম্মতির লক্ষণ ধরে নিব? এবার হাসলো স্নেহা, ঠোঁটের কোণে মিষ্টি একটা হাসি ঝুলিয়ে বলল, ধরতে পারেন। বা আপনি হাসতেও পারেন? হাসতে না পারলে মানুষ হলাম কি করে? অর্ণব অবাক হওয়ার ভান করে বলল। আপনি কথা বলতেও পারেন? স্নেহার হাসি প্রকট হলো। অর্ণব সে হাসির দিকে তাকিয়ে আবারও ভাবলো, মন্দ না। তার বাবা মা বন্ধুদের চয়েস আছে বলতে হবে। এই হাসির দিকে তাকিয়ে পুরনো হাসি ভুলতে পারলে মন্দ হয় না, বরং ভালোই হয়। এরপর কিছুক্ষণ কথা হলো তাদের মাঝে। স্নেহাও একটু স্বাভাবিক হলো, গুনে গুনে কথা না বলে ইচ্ছাধীন হয়ে কথা বলল। কথা বলার এক ফাঁকে অর্ণব বলল, আমাদের বিয়ে হলে দুজনকে একটু সময় দিতে হবে। কারণ আপনাকে বিয়ে করার পিছনে খুব শুকনো একটা কারণ আছে আমার। হুট করেই ভালোবাসতে পারবো না। একটু সময়ের প্রয়োজন হবে আমার। স্নেহা খুব স্বাভাবিকভাবেই বলল, আমি চাই না আমাকে কেউ হুট করেই ভালোবাসুক, ধীরে ধীরে আমাকে বুঝুক, এরপরই ভালোবাসুক। এই নিয়ে কোনো অভিযোগ নেই, চিন্তা করবেন না। স্নেহা স্বাভাবিক কথায় অর্ণবের ভালো লাগলো। অর্ণবের কথাটা যে খারাপভাবে নেয়নি তা বোঝা গেল। বেশ কিছুক্ষণ কথা বলে এও বুঝলো যে মেয়েটা সরল সহজ। অর্ণবের জন্য তো এমন মেয়েই পারফেক্ট, যে মেয়ে তার সরলতা দিয়ে অন্য জগৎ তৈরি করবে তার মাঝে, ভুলিয়ে দিবে ফেলে আসা সমস্ত অতীত, অতীতের সমস্ত ব্যথা। রাতের খাবার শেষ করে সকলে বসেছে বসার ঘরে। এখন একটু গল্পগুজব করবে, আড্ডা দিবে, এরপরই চলে যাবে নিজ নিজ কক্ষে ঘুমাতে। তবে আড্ডা দেওয়া আর হলো না। প্রার্থ সোফায় বসে ল্যাপটপ ঘাঁটছে। অন্ত রুম থেকে খুব একটা বের হয় না কিছুদিন ধরে। খাবার খাওয়া আর বাইরে যাওয়ার সময় একটু দেখা পাওয়া যায়, এছাড়া আর তাকে দেখা যায় না সচরাচর। মনমরা হয়ে পড়ে থাকে সারাদিন। পুষ্পও কাজে ব্যস্ত। বড় আম্মু যাবে এখন ঘুমাতে। সবশেষ হতাশ প্রিয়া আর প্রান্ত। উল্টো তাদেরকে ঠেলে পাঠানো হয়েছে পড়ার জন্য। অন্তকে পড়ার কথা কখনো বলতে হয় না, সে নিজ দায়িত্বে নিজেরটা করে নেয়। তবে প্রিয়া আর প্রান্তকে ঠেলে ঠেলে পাঠাতে হয় রাতে পড়ালেখা করার জন্য। অহনা বেগম অবশ্য বাড়িতে থাকলে তারা একাই চলে যায় পড়তে। একটু কড়া মানুষ তো, সবাই ভয়ে তটস্থ থাকে। আজ অহনা বেগম এখনো ফেরেনি, গেছে একটা পার্টিতে আশরাফ সাহেবের সাথে। এই সুযোগে দুজনে পড়ায় ফাঁকি দিতে চেয়েছিল, কিন্তু পুষ্প তা হতে দিল না, ঠেলে পাঠালো রুমে পড়তে। প্রিয়া তো যাবেই না, তবুও বকে টকে পাঠালো। এমনিতেও আজ পুষ্প সারাটা দিন কেটেছে বিব্রতকর অবস্থার মধ্যে। একে তো প্রার্থ, যার লজ্জা শরমের বালাই নেই, তার উপর জায়গায় জায়গায় কাল রাতের দাগ, সেগুলো ঢাকতে ঢাকতে দফা রফা তার। আর প্রিয়ার যা জহুরি নজর, সেটা কোনো না কোনোভাবে পৌঁছায় যায় যেখানে সেখানে। এখন আরও বাজে অবস্থায় পড়ার আগে মানে মানে করে বিদায় করলো তাদের। সব কিছু সামলে বাড়ির কাজ করে ভার্সিটির ক্লাস করে এসে এবার ভীষণ ক্লান্ত সে। প্রার্থ কাজ থেকে ফিরেছে সন্ধ্যার দিকে। ঘরে পড়ি রেখে বাইরে আর কতক্ষণই বা মন টেকে, তাই জলদি জলদি ফিরে বাসায়। কিন্তু বাসায় ফিরেও কোনো লাভ নেই। তার পুষ্পকলি তার হাতের নাগালে আর এলো কই। সে এদিক সেদিকের কাজ করে কুল পায় না, স্বামীর কাছে যাবে কখন? এ নিয়ে প্রার্থ ভীষণ হতাশ। যার জন্য সব ফেলে বাড়ি আসা, সেই তাকে ফাঁকি দিয়ে এদিক ওদিক ঘুরছে। পুষ্পর উপর চরম বিরক্ত সে। রাতের সমস্ত কাজ শেষ মাত্র বসার রুমে সোফায় এসে বসলো পুষ্প। প্রার্থ পাশেই বসা ছিল, ল্যাপটপটা সাইডে রেখে বলল, কাজ শেষ? পুষ্প সোফায় মাথা এলিয়ে দিয়ে ক্লান্ত হয়ে বলল, হ্যাঁ, এখন শুধু বড় আম্মুকে ওষুধ দিয়ে আসবো। আমি দিয়ে দিয়েছি, মা ঘুমাচ্ছে এখন। ও, তাহলে তো হলোই। হুট করে প্রার্থ পুষ্পকে কোলে তুলে নিল। পুষ্পর চোখ বন্ধ ছিল, হঠাৎ কোলে নেওয়া বুঝতে পেরে চমকে গেল। গোল গোল চোখে তাকিয়ে বলল, কি করছেন? প্রার্থ গা ছাড়া ভাবে বলল, বউকে কোলে তুলে রুমে নিয়ে যাচ্ছি। নামায়, আমি হেঁটে যেতে পারবো। প্রার্থ কোনো প্রতিক্রিয়া না দেখে হাঁটতে শুরু করলো। বলল গম্ভীর গলায়, তোকে এত কাজ করতে বলেছে কে? কে বলবে বাড়ির কাজ আমি করব না? রুবি খালা আছে না? সে একা একা কত করবে? বাড়িটা কি ছোট নাকি? তাহলে আরো সার্ভেন্ট রাখি। তার প্রয়োজন নেই, অল্প কাজ দুজন মিলে করলেই হয়ে যায়। পুষ্প প্রার্থর গলা জড়িয়ে আছে। হুটহাট এমন হাওয়ায় ভাসতে ভালোই লাগে, যদি হয় সেটা প্রার্থর কোল। এখানে সারাদিন বসে নাচলেও সে ক্লান্ত হবে না। প্রার্থ হাঁটতে হাঁটতে দুষ্টুমি করে বলল, কিন্তু ম্যাডাম, আপনি যে কাজের জন্য আপনার স্বামীকে ভুলে যাচ্ছেন, সে খেয়াল কি আছে আপনার?
ইস, প্রথমবার মনে হয় প্রার্থ তাকে আপনি ডাকলো। পুষ্পর লজ্জা লাগলো ভীষণ। এদিক ওদিক তাকিয়ে বলল, আপনাকে ভোলা কি আদৌ সম্ভব? হতেও পারে সম্ভব। যেভাবে প্রতিভক্তি বাদে কাজ ভক্তি করছেন, এভাবে স্বামীকে ভুলতে কতক্ষণ? বাজে কথা। যেদিন আপনাকে ভুলে যাব, যেদিন বুঝবেন সেদিনটা আমার আমার মরণের দিন হবে। তার আগে কখনোই ভুলবো না আমি। প্রার্থর পা থেমে গেল, দাঁড়িয়ে গেল করিডোরের মাঝে। অসহায় চোখে তাকালো পুষ্পর দিকে। হঠাৎ পুষ্পর এমন কথায় ভেতরটা যেন নড়ে উঠছে। প্রার্থকে থেমে যেতে দেখে পুষ্প বলল, কি হলো? কিছু না। কিছু না বলেই আবারও হাঁটা ধরল। কিছু কথা মনে মনেই থাক, সব ভয় প্রকাশ করতে নেই। ভয় প্রকাশ করার আলাদা ভাষাও নেই। এই ভয় তার মনেই থাক। রাত বাজে 11টা। প্রিয়া পড়ার টেবিলে বসে বসে ঝিমাচ্ছে। এই পড়ালেখার ভালো লাগে না, মন চায় দেশান্তরী হয়ে যেতে। সব কিছু থেকে দূরে, বিশেষ করে পড়ালেখা থেকে দূরে যেতে হলেও তাকে দেশান্তরী হতে হবে। এই আন্ডার অঙ্ক আর তার মাথায় ঢুকবে না কোনো মতে। ভেবেছিল কলেজে ক্লাস 10-এর মতো ওই রকম খবিশ মার্কা গণিত নেই। গণিত ছাড়া পড়ালেখা করা সবচেয়ে ইজি বিষয়, কিন্তু কে জানতো কলেজের প্রতিটা সাবজেক্টে গণিত সহ তার পুরো পরিবার ঢুকিয়ে দেওয়া হয়েছে। আইসিটির মতো বিষয়কে অঙ্কে আনে 30টা এমসিকিউ দিতে গেলেই ঘাম ঝরে যেত। এখানে তো আবার অঙ্ক ঢুকিয়ে দিয়েছে, কি বিপদ! এখন না পারছে বুঝতে, না পারছে সলভ করতে। ক্লাসে আবার স্যার বলে দিয়েছে বাইনারি সঠিকভাবে করে আনতে না পারলে কান ধরিয়ে রাখবে সবাইকে। এখন সে বাইনারি করবে কি করে? সে তো পারেই না। অনেকক্ষণ বসে বসে ভাবার পর চট করে উঠে দাঁড়ালো প্রিয়া। বুবু তো এগুলো পারে, বুবুর কাছ থেকে শিখে আসা যাক। যেই ভাবা সেই কাজ। চটজলদি উঠে গিয়ে দাঁড়ালো প্রার্থর রুমের সামনে। কিন্তু তাদের কি ডাকবে না ডাকবে না বুঝতে পারছে না। দুবার দরজা টোকা দিতে গিয়েও হাত গুটিয়ে নিল। এদের এখন ডিস্টার্ব করা ঠিক হবে না। নতুন নতুন প্রেমে পড়া মানুষদের এত রাতে বিরক্ত করা যায় না, যদি হয় তারা আবার এত রোমান্টিক। প্রিয়া সব দেখেছে। পুষ্পর ঘাড়ের দাগ সে যতই লুকানোর চেষ্টা করুক তার নজর এড়াতে পারেনি। দিনের পুষ্পর লুকানোর কথা মনে পড়তেই হিহি করে হেসে দিল প্রিয়া। সাথে সাথে মুখ চেপে ধরল। এবার কোথায় যাবে? তখনই মাথায় এলো অন্তর কথা। আগে পিছে কিছু না ভেবেই গেল অন্তর রুমের দরজার কাছে। সোজা হয়ে দাঁড়িয়ে দুবার টোকা দিতেই ভেতর থেকে দরজা খুলে দাঁড়ালো অন্ত। বাইরে প্রিয়াকে দেখে কিছুটা অবাক হলো অন্ত, তবে প্রকাশ করলো না। অবাক ভাবটাকে সরিয়ে দিয়ে গম্ভীর চেহারায় প্রশ্ন করলো, কি চাই? তোমাকে। অন্তর বুক ছলাৎ করে উঠল। ঠিক শুনলো তো? প্রিয়া কি এই কথাটাই বলল? কোন হিসেবে বলল? অন্তকে দরজার সামনে সঙ্গের মতো দাঁড়িয়ে থাকতে দেখে প্রিয়া নিজে থেকে ভেতরে ঢুকে গেল। বলল, একটা হেল্প করে দাও না, আমি বাইনারি অঙ্কগুলো করতে পারছি না, তোমাকে লাগবে। অন্ত এখন বুঝলো আসল ঘটনা। অথচ অবুঝ মন ওই এক শব্দে কত কিছু ভেবে বসেছে। মনে মনে 101টা চড় দিল নিজের ভাবনায়। পরপর শাসালো নিজের মনকে। একদম না, ওসব যা তোর মতন মানুষের ধরা ছোঁয়ার বাইরে। ভুলেও ছুতে যাস না, ছোঁয়ার চেষ্টা করিস না। অলরেডি ঝলসে গেছিস, পুড়ে ছাই হওয়ার বাকি, শুধু দূরে থাক। নিজেকে নিজে বুঝ দিয়ে বিষণ্ণ মনে হেঁটে গেল ভিতরে। চঞ্চল প্রিয়া আগেই বই খাতা নিয়ে অন্তর পড়ার টেবিল দখল করে নিচ্ছে। এবার অন্তর এসে বুঝিয়ে দেওয়ার পালা। অন্তর চেষ্টা করলো স্বাভাবিক থাকার। এত কিছুর পর, এত আহুতির পরেও যদি প্রিয়া নর্মাল বিহেভ করতে পারে, তাহলে অন্ত কেন পারবে না? তাদের মাঝে কিছুই হয়নি ভাব করে বসে আছে প্রিয়া। আর এটা দেখে আরও কষ্ট হচ্ছে তার। একটা মানুষ কতটা অবহেলা পেলে তার বেঁচে থাকতে ইচ্ছে করে না, তা হাড়ে হাড়ে টের পাচ্ছে অন্ত। সে গিয়ে আরেকটা চেয়ার নিয়ে বসলো প্রিয়ার পাশে। কোনো বাড়তি কথা ছাড়াই তাকে অঙ্ক বুঝিয়ে দিল। সব বুঝে তো প্রিয়া মহাখুশি। এত সহজ জিনিস সে পারে না বলে কেমন রাগ হচ্ছিল। আগে কেউ এভাবে বুঝিয়ে দিলেই হতো। এবার বুঝা শেষ, নিজের ঘরে যাওয়া যাক। প্রিয়া অন্তকে থ্যাংক ইউ বলে বই খাতা গোছাচ্ছিল ঘরে যাওয়ার জন্য। হঠাৎ অন্ত করুণ স্বরে ডেকে উঠল। প্রিয়া। প্রিয়ার হাত থেমে যায়। সে এই ডাক থেকে বাঁচার জন্য এত তোড়জোড় করছিল। স্বাভাবিকভাবে কথা বলছিল, কিন্তু বাঁচতে পারল না। অন্ত ডেকেই ফেললো। অ্যাক্টিংয়ে প্রিয়া মাহির। কোনো নাটকে চান্স পেলে সে অ্যাওয়ার্ড পেয়ে যেত। প্রিয়া ইচ্ছে করে এত চঞ্চল হচ্ছিল যাতে অন্ত আর কিছু না বলে, সব ভুলে যায়। দুদিন ধরে অন্তকে খুব ভালোভাবে খেয়াল করছে প্রিয়া। না খাওয়া দাওয়া করে ঠিকমতো, না কারোর সাথে কথা বলে, না প্রিয়ার মুখোমুখি হয়। টোটালি এড়িয়ে চলছে তাকে। তবুও তার ভেতরে যে তুফান, তা একটু হলেও বুঝতে পারছে প্রিয়া। প্রিয়া অপ্রস্তুত ভাবটাকে কাটিয়ে আবার কণ্ঠে চঞ্চলতা এনে বলল, হ্যাঁ বলো। তুমি কিন্তু সব কিছু ভালোভাবেই বোঝাতে পারো, ভালো টিচার হতে পারবে। অন্ত নিজেকে কটাক্ষ করে বিড়বিড় করে বলল, সব আর বোঝাতে পারি কই? সব বোঝাতে পারলেও মনও বোঝাতে পারতাম। অন্তর বিড়বিড়িয়ে বলা কথাটাও শুনল প্রিয়া। এবার তার অস্থির লাগছে। অন্তর এমন কথা প্রিয়ার ঠিক কোথায় গিয়ে পৌঁছায় সে জানে না, শুধু জানে তার খুব অস্থির লাগে। কোথাও একটা সূক্ষ্ম সূচ ফুটে। অন্ত এবার বিড়বিড় করে না বলে সোজাসুজি বলল, তুই আর আমার সামনে আসবি না। প্রিয়ার কাছে কথাটা কেমন অপমানমূলক মনে হলো। সে রাগে ফুঁসে উঠে বলল, কেন? অন্ত বাঁ পাশে বুকে হাত রেখে বলল,
এখানে ব্যথা করে। প্রিয়া দমে যায়, মাথা নিচু করে বসে থাকে। অন্ত আবারও বলল, তোকে আর জ্বালাবো না, তোর চোখের সামনেও আসবো না, নিজেকে নিজের নিয়ন্ত্রণে রাখবো। শুধু তুই দূরে থাক আমার থেকে। তোকে দেখলে ঠিক থাকি না আমি, ভেতরে তোলপাড় হয়, নিয়ন্ত্রণ হারিয়ে যায় আমার, মরে যেতে ইচ্ছে করে। কথাটা শেষ হতেই প্রিয়া লাফ দিয়ে উঠে দাঁড়ায়, চিকচিক করে উঠে চোখের কোটর। অবাক নেত্রে তাকিয়ে থাকে অন্তর দিকে। অন্ত জড়বস্তু নিয়ে বসে আছে। তার প্রতিটা কথায় কি যেন ছিল যা প্রিয়াকে নাড়িয়ে দিতে বাধ্য করেছে। প্রিয়া শুকনো ঢোক গিলে নিজেকে শান্ত করলো। কাপা স্বরে কোনো মতে বলল, ঠিক আছে, আর আসবো না তোমার সামনে। বলতে দেরি ঘর থেকে বেরিয়ে যেতে দেরি হলো না। যেমন চঞ্চল পায়ে ঘরে এসেছিল তার থেকেও দ্বিগুণ তারায় চলে গেল সেখান থেকে। অন্ত একইভাবে বসে রইল চেয়ারে। ছেলেদের হুটহাট ভেঙে পড়তে নেই, অথচ অন্ত প্রতিবারই ভেঙে পড়ে তার। অন্তপ্রিয়ার সামনে এই ভাঙাচোরা কি কখনো জোড়া লাগবে না? ক্যালেন্ডারের পাতায় এখন আশ্বিনের রাজ। এই মাস পরেই আসবে হেমন্তকাল। শরৎকালের মায়া ছেড়ে প্রকৃতি পা রাখবে হেমন্তে। কেটে গেছে পুরো 2 সপ্তাহ। গুনে গুনে 14 দিন কেটে গেছে। এই 14 দিনে কোনো ঘটনা বা দুর্ঘটনা কিছুই ঘটেনি। কারো কারো দিন কেটেছে সুখের ভেলায় ভেসে ভেসে, কারো কারো আবার গহীন যন্ত্রণে ছটফট করতে করতে। দুঃখ কষ্ট নিয়ে জীবন দুটিরই সামঞ্জস্য বজায় রেখে দিনগুলো তার গতিতেই চলেছে। তবে আজকের বিষয়টা একটু ভিন্ন। আজ খুব বড় একটা দুর্ঘটনা ঘটেছে। প্রার্থ পুষ্পর জীবনে নয়, দুর্ঘটনা ঘটেছে প্লে বয় খ্যাত হৃদয় নামক ছেলেটার সাথে। ভালোবাসা একটা ছোট শব্দ হলেও এর শক্তি অনেক। এটি মানুষকে যেমন সুখ দিতে পারে তেমন দুঃখও দিতে পারে। আবার কাউকে যেমন খারাপ করতে পারে তেমনি কাউকে ভালো করতে পারে। এক একটা সংজ্ঞায় ভালোবাসা এক এক রকম। এর বিবরণ দিতে চাইলে পুরো একটা উপন্যাস লিখে ফেলা যাবে। আমরা সেখানে না চাই। আমরা আসি আমাদের পার্থিব জীবনে। কোকড়ানো চুলগুলো উস্কো খুস্কো, চোখ মুখের হাল বেহাল, শার্টের জায়গায় জায়গায় ছিঁড়ে তাতে রক্ত বেরিয়ে এসেছে, হাত পা সব জায়গায় ছিলে গেছে। তার শরীরের ব্যথাকে সম্পূর্ণ উপেক্ষা করে সে অপেক্ষা করছে প্রিয়তমার জ্ঞান ফেরার। পাশেই বসেই প্রার্থ দেখছে বন্ধুর বিধ্বস্ত অবস্থা। কি বলে যে তাকে সান্ত্বনা দিবে তার ভাষা নেই। সে চুপচাপ বসে থেকে বন্ধুর করুণ অবস্থা দেখছে। পাশে বসে আছে পুষ্প। সে কোনো মতে বলল, হৃদয় ভাই সামলান নিজেকে, মোর কিচ্ছু হবে না। আপনার শরীরে অনেক জায়গায় জখম হয়েছে, আপনি প্রার্থ ভাইয়ের সাথে একটু যান, কাটা জায়গাগুলো ভালোভাবে ড্রেসিং করে আসুন। হৃদয় মুখ তুলল না, ফ্লোরের দিকে তাকিয়ে রইল একইভাবে। একটু পর কথা বলল করুণ স্বরে, লাগবে না, ব্যথা নেই। এরপর আর জোর করার সাহস হলো না কারোর। এমনিতেই হৃদয়ের অবস্থা ভালো নয়, কখন পাগলামো শুরু করে দেয় কে জানে। সকাল সকাল হৃদয় বাইক নিয়ে বেরিয়েছিল মোহর সাথে। কথা ছিল মোহকে ভার্সিটিতে পৌঁছে দিয়ে সে যাবে স্টুডিওতে। তবে কোথাও আর যাওয়া হলো না। মাঝ রাস্তায় ট্রাকের সাথে ধাক্কা লেগে দুজন ছিটকে পড়ে দুদিকে। সেখান থেকে মানুষ ধরাধরি করে তাদের নিয়ে আসে হসপিটালে। হৃদয়ের জ্ঞান ছিল, তবে মোহ জ্ঞান হারিয়েছে অ্যাক্সিডেন্টের সময়। তখন থেকে হৃদয়ের হৃদযন্ত্রের গতি বেড়ে গেছে দ্বিগুণ। ভয় কাজ করছে ভেতরে। একটা প্লে বয় খ্যাত ছেলে, যার কিনা মাসে মাসে 3-4টা করে গার্লফ্রেন্ড বদলে যায়, তার একটা মেয়ের জন্য বুক পুড়ছে। এও কি আদৌ সম্ভব? যার কাছে নারী মানে খেলনার বস্তু, তার কাছে আজ মোহ মানে এক সুন্দর অনুভূতি। নারীরা খেলনার বস্তু নয়, নারী হচ্ছে পুরুষের হৃদয়ের গহীনে লুকিয়ে থাকা সুপ্ত অনুভূতি। অপেক্ষা শুধু সেই একটা মাত্র নারীর জীবনে পদার্পণ করার, তাহলেই জীবন সুন্দর। রক্তাক্ত অবস্থায় মোহকে দেখে হৃদয়ের মনে হয়েছে তার ভেতর থেকে কিছু একটা হারিয়ে গেল বোধহয়। এই মেয়েটার প্রতি তার এত টান, এত ভালোবাসা থাকবে সেটা সে কল্পনাও করতে পারেনি। কি আছে এই মেয়েতে? আর 5টা মেয়ের মতোই তো, তবুও কেন মন বিপাকী হচ্ছে? এই প্রশ্নের উত্তর হৃদয় জানে না। শুধু জানে এই মেয়েটা তার অস্তিত্বের সাথে জুড়ে গেছে। প্রেমের প্রথম দিন থেকেই তার প্রতি আলাদা ভালো লাগা কাজ করে। তাকে দেখলেই মনে হয় সহজ সরল একটা মেয়ে। হৃদয়ের এক্স গার্লফ্রেন্ডগুলোতে কখনো এমন ফিল পায়নি যতটা মোহতে পেয়েছে। সে সবার থেকে আলাদা। হৃদয়ের কথার ধরন ভালো না। লুচু লুচু কথা বলে মেয়েদের সাথে ফ্লার্ট করে সে। তবে আশ্চর্যজনক ব্যাপার, মোহর সাথে একবারও ফ্লার্ট করতে পারেনি। সে এমন মেয়েই নয়, কিছু তো একটা আছে তার মাঝে, যার কারণে ছন্নছাড়া হৃদয়কে সে বোতলবন্দি করতে পেরেছে। হৃদয়ের বুক ভারী হয়ে আসে মোহর কথা ভাবতে গেলে। জীবনে চলার পথে মোহ নামক মেয়েটাকে তার চাই। হসপিটালে এসে হৃদয় ফোন করে প্রার্থকে। প্রার্থ বাড়িতেই ছিল তখন। আসার সময় পুষ্পকে সব বলতে সেও সাথে চলে এসেছে। তাদের কথা শুনে অন্তপ্রিয়াও সাথে এসেছে। অর্ণব, রকি, কার্তিকের ফোন করা হয়েছে, তারাও আসছে। কিছুক্ষণ নিস্তব্ধতা বিরাজ করার পর করিডোরে ভারী দুজোড়া পায়ের শব্দ এলো। সামনে তাকাতে দেখলো অর্ণব আর কার্তিক আসছে। ওরা আসতে পুষ্প উঠে জায়গা করে দিল। অন্ত আর প্রিয়া দাঁড়িয়েছিল তাদের পাশে, গিয়ে দাঁড়ালো। অর্ণবরা এসে বসলো হৃদয়ের পাশে। আশ্বাস দিল তাকে যেন ভয় না পায়, মোহর কিছু হবে না। তবে তাদের সান্ত্বনাও কাজ হলো না। হৃদয়ের মাঝে হেলদোল দেখা গেল না। একটু পর প্রার্থ হৃদয়ের পিঠে হাত রেখে বলল, আমি বলবো না আমি তোর কষ্ট বুঝতে পারছি, কারণ সেটা বোঝার ক্ষমতা আমার নেই। আমরা মানুষের খুশিতে সম্পূর্ণভাবে অংশগ্রহণ করতে পারলেও
দুঃখে সমানভাবে করতে পারি না। তোর কষ্ট হচ্ছে অনেক আমি জানি, কিন্তু এভাবে ভেঙে পড়লে তো হবে না হৃদয়। তুই ভালো হ, তুই ঠিক থাকলে মোহ ঠিক হয়ে যাবে। হৃদয়ের বোধহয় মন হালকা করতে ইচ্ছে হলো। হঠাৎ বন্ধুদের আশকারা পেয়ে হাউমাউ করে কেঁদে উঠল। ঝাঁপ দিয়ে জড়িয়ে ধরল প্রার্থকে। নোনা জলের স্রোত বইয়ে পাগলের মতো বিলাপ করে বলল, আমার কষ্ট হচ্ছে প্রার্থ, মোহকে আমার কাছে ফিরিয়ে দিতে বল। ও আমাকে রেখে কেন যাচ্ছে? ওকে ফিরে আসতে বল। একটা মেয়ে আমার জীবনে এইভাবে ইফেক্ট করবে আমি কখনো ভাবিনি। তুই শুধু ওকে আমার কাছে ফিরে আসতে বল। কসম লাগে আমি কোনো মেয়ের দিকে ফিরেও তাকাবো না। কান্নার জন্য কথাগুলো অস্পষ্ট শোনা গেলেও সব বিয়াই ঠিকই বুঝলো। হৃদয়ের এমন উন্মাদনায় তার বন্ধুরা অবাকও হলো বটে। এই ছেলেটা একটা মেয়ের জন্য সবার সামনে হাউমাউ করে কাচ্ছে, এটা মানতে একটু বেগ পেতে হচ্ছে তাদের। যে জিনিসের মতো মেয়ে বদলায় তার জীবনেও নাকি সঠিক নারী এলো, সে তার জন্য এতটা মাইনে রাখে। প্রার্থ অবাক হলেও মনে মনে হাসলো, ভাবলো বন্ধুকে চিনতে বোধহয় ভুল করে ফেলেছে তারা। যার স্বভাব খারাপ বলে প্রিয়াকে ঘেঁষতে দিতে চাইতো না তার ধারে কাছে, সে একটা মেয়ের জন্য এতটা পাগল হতে পারে তা যেন কল্পনাতীত ছিল। অবশ্য ভালোবাসা এমনই, প্রার্থ নিজে স্বীকার। এটা মানুষকে কি থেকে কি করতে পারে তা প্রার্থর থেকে ভালো কে জানে। অদূরে দাঁড়িয়ে থেকে নিপুণ চোখে প্রিয়া দেখছিল হৃদয়ের আকুতি। মনে মনে বোধহয় একটু হিংসে হলো। এই ভালোবাসাটা তার জন্য হলে কি খুব ক্ষতি হতো? যাক, যার কপালে যা নেই তা দেখে আফসোস করেও লাভ নেই। চোখের কোণে সদ্য আসা জলটুকু আঙ্গুলের ডগা দিয়ে সন্তর্পণে মুছে নিল সে। হঠাৎ পাশে তাকাতে দেখলো অন্ত অনুভূতিহীন চোখে তার দিকে তাকিয়ে। অমনি বুকটা ধক করে উঠল, চোখ নামিয়ে নিল সাথে সাথে। মুহূর্তেই অস্বস্তিরা হানা দিল তার মাঝে। অন্তর চেহারা দেখলে মাঝে মাঝে মনে হয় ছেলেটাকে ফিরিয়ে দিয়ে ভুল করছে না তো। আবার মনে হয় ভুল করবে কেন, অন্তর সাথে কখনোই এমন সম্পর্ক হবে না। যার জন্য মনে কোনো অনুভূতি নেই তাকে ফিরিয়ে দেওয়ার ভুল কি আছে? সবাই কেবিনে গেছে মোহকে দেখতে, শুধু যায়নি অন্ত। কেবিনে বাইরে রাখা চেয়ারে বসে আছে সে। একটু পরে সুন্দর দুটো পা এসে থামলো অন্তর সামনে। পা দুটো দেখেই বুঝলো এটা প্রিয়া। সে চোখ তুলে তাকালো না, একইভাবে ফ্লোরে তাকিয়ে রইল। এমনিতেও অন্ত প্রিয়ার সামনে যায় না ইদানিং, তার থেকে অন্তত পক্ষে 10 হাত দূরে থাকার চেষ্টা করে সব সময়। প্রিয়া কিছু না বলে গিয়ে বসলো অন্তর পাশে, সামান্য দূরত্ব বজায় রাখলো। নীরবতার মাঝে হঠাৎ বলে উঠল, দেখলে তো হৃদয় ভাই খারাপ নয়, সেও ভালোবাসতে পারে। অন্ত তাকালো প্রিয়ার দিকে। প্রিয়া সামনের দিকে চোখ ফিরিয়ে আছে। অন্ত ধীর কণ্ঠে বলল, দেখলাম। তুমি বলেছিলে হৃদয় ভাই ভালো না, প্লে বয়ও বলেছিলে, কিন্তু সে এতটাও খারাপ নয়। দেখলে না কেমন করে মো আপুর জন্য কাঁদলো। কথাটা বলতে গিয়ে প্রিয়ার গলা খানিকটা কেঁপে উঠল। অন্ত একইভাবে বলল, তোর ভালো লেগেছে? ভালো লাগছে, আবার খারাপও লাগছে। ভালো লাগছে এটা জেনে যে হৃদয় ভাইও তার মনের মানুষ পেয়ে গেল, কিন্তু তার ভালোবাসার জন্য কত কষ্ট পাচ্ছে সে। এগুলো দেখে একটু খারাপ লাগেই, ও ব্যাপার না। অন্ত ভাবলেশীন আবারও বলল, ও আচ্ছা, হৃদয় ভাইয়ের কষ্টে কষ্ট হয় তাই না? একটু তো হচ্ছে। তাহলে আমি কি দোষ করলাম? অন্তর কণ্ঠ মলিন। প্রিয়া ঝট করে তাকায় তার দিকে, চোখে চোখ পড়ে দুজনার। সে চোখের ভাষা বুঝতে আজ আর কষ্ট করতে হলো না প্রিয়ার। চোখে তাকিয়ে তার ভেতরের ভাষা পড়ে ফেলা যাচ্ছে। কেমন করুণ দৃষ্টি তার। অন্তর বলা প্রতিটা বাক্য এত গভীর হয় কেন, এত অসহায় কেন ছেলেটা? তার অসহায়ত্বের কারণ কি প্রিয়া নয়? অবশ্যই সে দায়ী এমন শান্ত ভদ্র ছেলেটার চোখের আকুতি, মনের অসহায়ত্বের। নিজের কাছে নিজে প্রশ্ন করে হেরে গেল প্রিয়া, সে যে নিজেই দায়ী এসবের। অন্ত ফের বলল, তুই হৃদয় ভাইয়াকে অনেক বুঝিস, তার মন পড়তে পারিস তাই না? তবে আমাকে কেন বুঝিস না? আমার মন কেন পড়তে পারিস না? আমি তো তোর সামনে আমার সমস্তটা খুলে রেখেছি, তবুও কেন পড়তে পারিস না আমায়? ঠিক এই কারণে প্রিয়ার অন্তর মুখোমুখি হয় না। অন্তর প্রতিটা কথাই এখন মনে দাগ টানে। তাকে তো পড়ে ফেলা শেষ অনেক আগে, কিন্তু প্রিয়া যে মানতে চায় না মনের ভাষা। সে মাথা নিচু করে বলল, পড়তে পারলে কি হবে? কারণ মনের ভাষা পড়ে আমার কি লাভ? সেটাই, আর কোনো লাভ নেই। মনের ভাষা পড়তেই হয় লাভ লসের আশায়, সেখানে যদি লাভই না হয় তাহলে পড়ে কি করবি? প্রিয়া বুঝলো অন্তর অভিমান। একটু নড়ে চড়ে বসে নিচে তাকিয়ে বলল, এমন করে কেন বলছো? আমি তোমাকে কষ্ট দিতে চাইনি আসলে। আমি তো বলিনি আমার কষ্ট হচ্ছে। তুমি অনেক বদলে গেছো অন্ত ভাই। এতটা বদলে গেলে কি করে? যেভাবে অন্ধ বদলে অন্তু হয়ে গেল, সেভাবেই অন্তর ভেতরটাও বদলে গেল। একটু স্বাভাবিক কেন হচ্ছ না? আমাদের মাঝে কোনো সম্পর্ক হওয়া সম্ভব নয়, বুঝতে পারছো না কেন? কে বলল বুঝতে পারছি না? বুঝতে পারছি তো। কোথায় বুঝছো? এই যে বুঝলাম। তুমি বুঝছো না।
অন্ত কথা কেড়ে নিল, কঠোর গলায় বলল, তুই যদি এখানে শুধু বোঝানোর জন্যই আসিস তবে যেতে পারিস, আমার সময় নেই। প্রিয়ার কথা বাড়ালো না, আস্তে করে উঠে চলে গেল। অন্ত চোখ বুজে দীর্ঘশ্বাস ছাড়লো। আজকাল দীর্ঘশ্বাস ছাড়া আর কিছুই বের হয় না ভেতর থেকে, সব কেমন জমাট বেঁধে থাকে। কষ্টগুলো জমাট বাঁধতে বাঁধতে বুকটা অনেক ভারী হয়ে গেছে। এই ভার বুকটা একটু হালকা হবে কবে? এই বয়সে এমন ভারাক্রান্ত মন নিয়ে এসে কি করে বাঁচবে? মোহর জ্ঞান ফিরেছে সন্ধ্যার দিকে। এখন বাজে রাত 8টা। প্রার্থ কেবলই পুষ্পকে বাড়িতে পৌঁছে দিয়ে গেল, আবার হসপিটালের উদ্দেশ্যে। পুষ্প অবশ্য আসতে চায়নি, তবে প্রার্থ আর থাকতে দেয়নি। পুষ্পর চোখ দেখেই বুঝে ফেলেছে তার মাথা ব্যথা করছে। চোখ দুটো লাল হয়েছিল। এমনিতেই দুদিন পর পর তার মাথা ব্যথা উঠছে কিছুদিন ধরে। আজ সারাদিন হসপিটালের পরিবেশে আবার মাথা নাড়া দিয়ে উঠছে। প্রার্থকে এখন আর বলতেও হয় না পুষ্পর কি হয়েছে বা কি প্রয়োজন। তার বলার আগেই বান্দা বুঝে ফেলে, আর বুঝেই থামে না, তার পুরোপুরি যত্ন করে। বাইরের কেউ এসে যদি এগুলো দেখতো তবে নির্ঘাত বউ পাগলের ট্যাগ লাগিয়ে দিতেও প্রার্থর গায়ে। প্রার্থ একবার পুষ্পকে রেখে যেতে চাইছিল না, কিন্তু বন্ধুর এমন সময় এসে ঘরে বসে থাকতে পারবে না কোনো মতে, তাই ওদের নামিয়ে রেখে আবার ছুটছে হসপিটালের উদ্দেশ্যে। মোহর বাবা মাকে ফোন করে জানানোর পর তারাও এসেছে বিকালের দিকে। তাদের দেখে মনে হয়নি তারা হৃদয়ের প্রতি খুশি বা মেনে নিবে তাকে। উল্টো হাবভাব এমন যেন হৃদয় ইচ্ছে করেই তার মেয়ের অ্যাক্সিডেন্ট করিয়েছে। এই নিয়ে আবার ঝামেলা হওয়ার আগে এসব মিটমাট করতে হবে। এর আগে আর অবসর নেই প্রার্থর। দিনগুলো চলছে দিনের গতিতে, সে চালাতে কোনো ব্যস্ততা নেই। তবে মানুষের জীবন এই দিনে ফেরে ভীষণ ব্যস্ত। তেমনি ভীষণ ব্যস্ত একজন মানুষ প্রার্থ। বাসা থেকে স্টুডিও, স্টুডিও থেকে এখানে, এখান থেকে সেখানে, মানে খুবই কর্মচঞ্চলতায় কাটছে তার জীবনের গতি। ইদানিং আবার নিজেদের অফিসেও যাচ্ছে সময় পেলে। আশরাফ সাহেব এবং অহনা বেগম একার কত করবেন? এবার ছেলেদেরও ব্যবসায় হাত দেওয়া দরকার। অন্ত এখনো ছোট, পড়ালেখা শেষ হলেই না হয় হাত দিবে। কিন্তু প্রার্থর তো যথেষ্ট নলেজ আছে বিজনেস নিয়ে, এজন্য তিনি চাইছিলেন একটু একটু করে এবার সে বুঝে নিক তার কোম্পানি। যদিও প্রার্থর প্রথমে নারাজ ছিল ব্যবসায় নামার জন্য, তবে পুষ্প বুঝিয়ে শুনে একটু রাজি করেছে। সেই সুবাদে কয়েকদিন অন্তর আর সে যায় অফিসে। আজ আর অফিসের দিকে পা মারাবে না, আজ স্টুডিওতেই যাবে। সাথে অর্ণবের বিয়ের জন্য কিছু কাজ নিপটিয়ে আসবে। সকালের মধ্যভাগ এখন। চৌধুরী পরিবারের সকলে বসেছেন সকালে নাস্তা করার জন্যে। সাথে আজ আশরাফ সাহেব ও অহনা বেগমও আছেন। রুবি এবং পুষ্প মিলে সব খাবার এনে টেবিলে রাখলো। ব্যস্ত হাতে এক একজনের প্লেটে ভাত তুলে দিচ্ছে পুষ্প। সবাইকে দিয়ে এবার এলো প্রার্থর কাছে। তার প্লেটে ভাত দিয়ে তার উপর চিংড়ি মাছের তরকারিটাও দিয়ে দিল। অমনি প্রার্থর ভ্রু কুঞ্চিত হলো, সাথে হতভম্ব হলো সকলে। যারা এটা খেয়াল করলো তারা সকলে অবাক হয়ে হাঁ করে তাকিয়ে আছে পুষ্পর দিকে। পুষ্প ঘুরে ফিরে সকলের অমন চাহনি দেখে ভড়কে গেল, কিছুটা অপ্রস্তুত হয়ে বলল, কিছু হয়েছে? পূর্ণিমা বেগম হেসে উঠলেন, বললেন, কি হবে আবার? কি করেছিস দেখ। এ কথা বলে তিনি ইশারা করলেন প্রার্থর প্লেটের দিকে। পুষ্প সেদিকে তাকালো, কিন্তু তেমন বিশেষ কিছু খুঁজে পেল না। কিছু না বুঝে আবারও বলল, কি করেছি বড় আম্মু? সব তো ঠিকই আছে। এবার সকলে তাকালো প্রার্থর প্লেটে। চিংড়ি মাছে তার প্রচুর এলার্জি। ছোটবেলায় একবার চিংড়ি খাওয়ায় প্রায় মরার দশা হয়েছিল। সেই থেকে চিংড়ি খাওয়া বাদ দিয়েছে বলতে খাওয়া নিষেধ। তার সাথে অন্ত এই রোগটা পেয়েছে। তার দাদারও নাকি এই সমস্যাটা ছিল। বংশগত কারণেই বোধহয় এখনও এই সমস্যা তাদের শরীরে বইছে। আর এই কথাটা বাড়ির ছোট বড় সবাই জানে, পুষ্প নিজেও জানে অনেক আগে থেকে। তবে আজ এরকম কাণ্ড দেখে সবার কাছে বিষয়টা অস্বাভাবিক লাগলো। পুষ্পর এমন খামখেয়ালি দেখে কপাল চাপড়ালো প্রিয়া। বলল, বুবু, তুমি পার্থ ভাইয়ের প্লেটে চিংড়ি মাছটা কেন দিলে? ভাইয়ের অ্যালার্জি আছে মনে নেই নাকি? পুষ্প একটু চমকালো বোধ হয়, তড়িঘড়ি করে বলল, আপনার অ্যালার্জি আছে? আল্লাহ, আচ্ছা ওটাতে হাত দিয়ে না, আমি অন্যটা দিচ্ছি আপনাকে। হড়বড় করে ধরে প্লেটটা পাল্টে দিতে, তবে প্লেটটা টেবিল থেকে আর উঠাতে পারল না। তার আগে খপ করে হাতটা ধরে ফেললো প্রার্থ। নিজের পাশের খালি চেয়ারটা দেখিয়ে বলল, বস এখানে। পুষ্প না বসে বলল, না না, আগে আপনার থালাটা চেঞ্জ করে দিই, আপনার তো অ্যালার্জি আছে। প্রয়োজন নেই, আমি বসতে বলেছি। পুষ্প বসবে কিনা বুঝতে পারছে না। সকালে কি ভুল করে বসলো, একটুও খেয়াল করলো না যে প্রার্থ চিংড়ি খায় না। মন কোথায় থাকে কে জানে। পুষ্প দাঁড়িয়ে আছে বলে আশরাফ সাহেব বললেন, বসো পুষ্পমা, আগে খেয়ে নাও, তোমাকে অসুস্থ দেখাচ্ছে। আমরা নিয়ে খাবো, সমস্যা নেই, তুমি আগে বসে খাও। পুষ্প বসে পড়লো প্রার্থর দেখানো চেয়ারে। প্রার্থ তখনও হাত ছাড়েনি তার। পুষ্প বসতেই তার প্লেটটা ঠেলে পুষ্পের সামনে রাখলো। খুবই নরম কণ্ঠে বলল, এটাই, তুই বস। পুষ্প অপরাধ বোধে মাথা নিচু করে ফেললো, চোয়াল ঠেকিয়ে দিল গলার ভাঁজে, ছোট্ট করে বলল, সরি। প্রার্থ স্বাভাবিকই ছিল, তবে পুষ্প সরি বলায় রাগ হলো একটু। সে কি এটার জন্য তাকে বকবে নাকি? ভুল হতেই পারে, তবে এই ভুলটা তার কাছে খুব সহজ ভুল মনে হচ্ছে না।
পুষ্পর কিছু তো একটা হয়েছে, না হলে অমন ভুলও কখনোই করবে না। প্রার্থ কথা বাড়ালো না, সরির উত্তর দিয়ে বলল, সরি, চাইনি, খেতে বলেছি। সে নিজের জন্য আরেকটা প্লেট নিয়ে নিজেই খাবার নিয়ে নিল এক হাতে। তখনও প্রার্থ তার হাত ধরে রেখেছে। পুষ্প খাচ্ছে না বলে প্রার্থ গম্ভীর গলায় জিজ্ঞাসা করল, কি হলো, খাচ্ছিস না কেন? পুষ্প হাতের দিকে তাকিয়ে মিহিস্বরে বলল, হাত তো আপনি ধরে রেখেছেন, খাবো কি করে? প্রার্থ হাতের দিকে তাকিয়ে দেখলো সত্যি এখনো ধরে আছে। এরপর ছেড়ে দিল হাতটাকে। ওপাশ থেকে প্রান্ত মেজাজ খুইয়ে বলে উঠল, যেখানে সেখানে এভাবে ফুলাপুর হাত ধরবে না তো, ভাল লাগে না আমার। প্রার্থ চোখ মুখ কুচকে কপাল গুটিয়ে বলল, আমার বউ, আমি যেখানে খুশি তার হাত ধরবো, তোর কি? তোর ভাল লাগে না দিয়ে আমি কি করব? প্রান্ত আস্ত একটা চিংড়ি মুখে পুরে চিবাতে চিবাতে বলল, ও, এখানে আসছে আমার বউ বলতে, এখন আসছে আমার বউ বলতে। ফুল আপু, তোমার বউ হওয়ার আগে আমার ফুল। প্রার্থ ধমকে উঠল তৎক্ষণাৎ, খবরদার ফুল বলবি না ওকে, আমি বারণ করেছি না? আমি বলবোই, তুমি কেন এখন? প্রান্ত, ধমকে উঠলেন অহনা বেগম। গুরুগম্ভীর কণ্ঠে ভড়কে গেল প্রান্ত, চুপ হয়ে গেল সাথে সাথে। অহনা বেগম বলেন, খাবার খাওয়ার সময় এত কথা কেন? ও বড় ভাই না তোমার? ভাইয়ের সাথে ঝগড়া করে কেউ? প্রার্থ আগুনে ঘি ঢেলে বলল, এক কাজ করো কাকিমা, ওকে বোর্ডিংয়ে পাঠিয়ে দাও, তাহলেই ভালো হবে ও। প্রান্ত কাদো কাদো হয়ে বলল, ভাইয়া, ফুল আপুকে আর ফুল ডাকবো না। আচ্ছা ভাইয়া, ফুল আপুকে আর ফুল ডাকবো না, তবুও বোর্ডিং দিও না। প্রার্থ গম্ভীর মুখেই বলল, প্রমিস? পাক্কা প্রমিস। এক ফুলকে নিয়ে দুই মালির ঝগড়া নিয়ে হাসলো সকলে। পুষ্প প্রান্তকে শুধিয়ে বলল, তুই আমারে ফুল বলেই ডাকবি প্রান্ত, তোর ভাইয়ার কথা শোনার দরকার নেই। প্রার্থ পুষ্পর দিকে সরু চোখে তাকিয়ে কিছু বলতে নাই। তার আগে পুষ্প উঠে দৌড় দেয় ওয়াশরুমের দিকে। হুট করে কি হলো বুঝতে পারলো না কেউ। প্রার্থ খাবারে হাত দিয়ে রেখেছিল, সেই প্লেটে হাত ধুয়ে উঠে গেল, সবার উদ্দেশ্যে বলে গেল, তোমরা খাও, আমি দেখছি। পুষ্পর পিছু পিছু বেসিনে এসে দেখলো পুষ্প বেসিনে ঝুঁকে বমি করছে। প্রার্থ গিয়ে পেছনে তাকে আগলে নিল। চিন্তার ভাঁজ পড়ে গেল কপালে, বুকের গতি থেমে গেল। হঠাৎ কি হলো, এভাবে কেন বমি করছে বুঝতে পারছে না। দিশেহারা হয়ে হন্যের মতো বলল, ফুল কি হয়েছে, ভমিট হচ্ছে কেন? বেসিনের ট্যাপ ছেড়ে দেওয়া, খালি পেটে সকালে কিছুই বের হলো না পানি ছাড়া। তবে সব উগলে দেওয়ায় ঝাঁকুনিতে শরীর দুর্বল হয়ে পড়ল। ভর ছেড়ে দিল প্রার্থর হাতে। প্রার্থ দু হাতে তাকে আগলে আছে। পুষ্পর চোখ বুজে আসছে বলে মুখ চাপড়ে বলল, ফুল বেবি, কি হয়েছে, এমন কেন করছিস? শরীর খারাপ করছে? চোখ খোল ফুল। পুষ্প চোখ খুলল না, উল্টো চোখ বুজে সমস্ত শরীর ছেড়ে দিল প্রার্থর উপর। প্রার্থ সাথে সাথেই কোলে নিল তাকে, ভয়ে চিৎকার করে ডাকলো অন্তকে। অন্ত, ডাক্তারকে কল করো, তোর ভাবি জ্ঞান হারিয়েছে। অন্ত, চাচু প্লিজ কল দ্য ডক্টর। পুষ্পকে কোলে নিয়ে গেল লিভিং রুমে, শুইয়ে দিল তাকে সোফার উপর। সামনের ফ্লোরে হাঁটু মুড়ে বসে পুষ্পের মুখ ঝাঁকিয়ে ভার কয়েক ডাকলো তাকে। ফুল, ফুল চোখ খোলো, ফুল প্লিজ চোখ খোলো, এভাবে ভয় দেখাস না প্লিজ। ততক্ষণে সকলেই ঘিরে ধরেছে তাদের। পূর্ণিমা বেগম কেঁদে ফেলেছেন। প্রিয়া সোফায় বসে পুষ্পর পায়ের তালু ঘষছে। আশরাফ সাহেব ফোন করেছেন ডাক্তারকে। প্রার্থ পুষ্পের হাতে তালু ঘষছে আর পাগলের মতো ডাকছে তাকে। অন্ত পানি নিয়ে এলো, মুখে পানি ছিটিয়ে দেওয়া হলো, তবুও পুষ্পর জ্ঞান ফিরল না। এতে করে আরো ভয় পেল সকলে। প্রার্থর হার্ট মনে হয় তার কাছে আছে, এমন করে বিট করা মিস করছে যেন দম বেরিয়ে যাবে এখনই। নিঃশ্বাস ভারী হচ্ছে, দু চোখে তার ভয় কাতরতা। এই বুঝে তার প্রাণ ভ্রমণ উড়ে গেল তাকে একা ফেলে। বিছানায় নিথর দেহটাকে যত্ন সহকারে শুইয়ে রাখা হয়েছে। আশেপাশে শুভাকাঙ্ক্ষীর অভাব নেই, সকলেই পুষ্পকে ঘিরে আছে, অথচ তার কোনো হুঁশ নেই। তার মাথার এক পাশে আছে প্রার্থ, অন্য পাশে প্রত্যয় সাহেব। মেয়ের অসুস্থতার খবর শুনে অস্থির হয়ে ছুটে এসেছেন অফিস ছেড়ে। ডাক্তার এসে চেক আপ করে গেছেন অনেকক্ষণ আগে, বলে গেছে কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফিরবে, ভয়ের কিছু নেই। সাথে আরও একটা খুশির খবর দিয়ে গেছেন, জ্ঞানহীন মেয়েটির ভেতরে বাস করছে আরেকটি প্রাণ, মা হতে চলেছে প্রার্থর সুখফুল। এই খবর শুনে ভয়ের বদলে সবার চোখে নেমে এসেছে বিস্ময়, খুশির ঢল। এক একজন পারছে না তো কেঁদেই ফেলছে। প্রথমে যা ভয় পেয়েছিল এখন আর তেমন ভয় নেই কারো মনে। প্রত্যয় সাহেব যখন এলেন তখনই তিনি প্রার্থর উপর হামলে পড়েন। সবকিছুর জন্য দায়ী প্রার্থকে করেছিলেন, কারণ তিনি জানতেন প্রার্থ পুষ্পকে মেনে নেয়নি। যদিও পুষ্প তাকে কয়েকদিন আগেও বলেছিল প্রার্থ ভালো হয়ে গেছে, বদলে গেছে, তাকে আর কষ্ট দেয় না, অনেক যত্ন করে। ডিভোর্স নিয়ে যেন আর না আগায়। প্রত্যয় ও মেয়ের কথা বিশ্বাস করে খুশি হয়েছিলেন, ডিভোর্সের কাগজ বানিয়ে ফেলেছিলেন, কিন্তু পরে তিনি ক্যান্সেল করে দেন সব। কিন্তু এবার হঠাৎ মেয়ের অসুস্থতার কথা জেনে মাথায় সবার আগে প্রার্থর কথাই আসে। ভেবেছিল বোধহয় ওই ভালো মানুষ নাটক করে মেয়েটাকে মারতে চাইছে, সেজন্য তিনি এসে প্রার্থর মুখে ঘুষি মারে। এরপর কলার ধরে ঝাঁকিয়ে বলেছিলেন, জানোয়ার, বল আমার মেয়েকে কি করেছিস, কি করেছিস ওর সাথে বল।
আমি জানি তুই ওর সাথে খারাপ কিছু করেছিস। আমার মেয়ে বলেছে আমাকে তুই ওকে সহ্য করতে পারিস না, তুই আমার মেয়েকে পছন্দ করিস না। তাহলে ভালো মানুষের নাটক কেন করেছিলি? ডিভোর্স দিয়ে দিতি, আমার মেয়েকে আমার কাছে পাঠিয়ে দিতি। এখন আমার মেয়ের কিছু হলে তোকে আমি ছাড়ব না, মনে রাখিস। এই এক কথায় সকলের মাথায় যেন বাজ পড়েছিল। খুশি খুশি পরিবেশে যেন ঝড় চলল। সবার মানতে কষ্ট হচ্ছিল বিষয়টা, কিন্তু প্রার্থ কিছু বলল না। উল্টো শ্বশুর মশাইয়ের কথায় শান্ত হইল। তবে সে এখন মলিন কণ্ঠে বলল, আমি অপছন্দ করতাম, অবহেলা করতাম, ঘৃণা করতাম আপনার মেয়েকে, সবই করতাম, কিন্তু এখন করি না। এখন ভালোবাসি আমি তাকে। তখন সবাই অবাক হয়েছিল। পূর্ণিমা বেগমের মানতে কষ্ট হচ্ছিল যে প্রার্থ ঘৃণা করত পুষ্পকে, কষ্ট দিত তাকে। এই এক কথায় যেন সবকিছুই সবার সামনে চলে এলো। যে এতদিন পুষ্প, প্রার্থ এবং গোটা কয়েক মানুষের জানা ছিল, তা এখন বাকি সবার জানা হয়ে গেল। প্রত্যয় সাহেব আবারও তেরে আসতে চাইছিলেন। প্রার্থ হাত উঁচিয়ে দমিয়ে দেয় তাকে, শান্ত স্বরে বলে, যা বলার পরে বলবেন। আমার বউকে ঘরে নিয়ে যেতে হবে। শি ইজ প্রেগনেন্ট। আর এই বয়সে আপনি মেয়ের জামাইয়ের জন্য ডিভোর্স লেটার না বানিয়ে নিজের নাতি নাতনির জন্য কিছু বানান। শ্বশুরমশাইকে আসল কথা শুনিয়ে পুষ্পকে সোফা থেকে কোলে তুলে নেয়। তখন পূর্ণিমা বেগম বলেন, তুই পুষ্পাকে ঘৃণা করতি প্রার্থ, ওকে কষ্ট দিতি। প্রার্থ পুষ্পকে কোলে করেই দাঁড়িয়ে যায়, কণ্ঠ যথাসম্ভব মোলায়েম রেখে বলে, মা, আমি বলেছি করতাম, জোর করে বিয়ে দেওয়ায় আমি ওকে অনেক অপমান, অবহেলা করেছি, কিন্তু উজ্জ্বল নক্ষত্রের মতোই একটি চিরন্তন সত্য হলো আমি ওকে ভালোবাসি। মা, সি ইউ মাই এভরিথিং, আই লাভ হার ভেরি মাচ। পুষ্পকে কোলের মাঝে রেখে সবার সামনে তার কপালে চুমু খায় সে। সবাইকে উপেক্ষা করে দিয়ে নিয়ে যায় রুমে। ডাক্তার এসে নিচে থেকে দেখে খুশির খবর দিয়ে গেছে। এবার উপরে সবাই অপেক্ষা করছে আসল মালকিনকে তার খুশিটুকু শুনিয়ে দেওয়ার, যার গর্বে এতগুলো মানুষের খুশি ভালোবাসা বেড়ে উঠছে। এরপর আর প্রত্যয় সাহেব কিছু বলেননি। অবশ্য মেয়ে প্রেগনেন্ট বিষয়টা সত্যি খুশির, তবে তার মনে সংশয় এখনো কাটেনি। পুষ্পর জ্ঞান ফিরলেই সব ক্লিয়ার হবে। পুষ্পর হুঁশ এলো আরও 10 মিনিটের মাথায়। ক্লান্ত চোখ দুটো পিটপিট করে খুলল। চোখের সামনে প্রথমেই ভেসে উঠল প্রার্থর চকচকে চেহারা। পাশে তাকাতে দেখলো তার বাবাও তার দিকে মায়া চোখে তাকিয়ে। হঠাৎ হুঁশে আসায় কিছুই বুঝলো না কি হয়েছে। খানিক বাদে সে উঠে বসতে চাইল। দুই পাশ থেকে বাবা এবং স্বামী তাকে ধরে উঠালো। বাকি সবাই উৎসুক হয়ে তাকিয়ে আছে তাদের দিকে। কি বলবে, কিভাবে বলবে বুঝতে পারছে না। খুশির কারণে কথাই বন্ধ হয়ে গেছে। পুষ্পকে বেডে হেলান দিয়ে বসালো। এরপর প্রার্থই সবার সামনে তার কানের কাছে গিয়ে বলল, কংগ্রাচুলেশন মাই ফ্লাওয়ার, ইউ আর প্রেগনেন্ট। পুষ্প ঝট করে তাকালো প্রার্থর চোখে। এটুকু কথাই তার চোখে জল আনিয়ে দিয়েছে। অবাক নেত্রে তাকিয়ে আছে প্রার্থর দিকে, যেন বিশ্বাসই হচ্ছে না কথাটা। পুষ্পকে এরকম অবাক হতে দেখে প্রার্থ হাসলো। বাকিরা মিটিমিটি হেসে দিল। পূর্ণিমা বেগম এগিয়ে এসে পুষ্পের মাথায় হাত রেখে বললেন, সুখী হ মা, নিজের যত্ন রাখ, আর ভেতরে যে বড় হচ্ছে তারও যত্ন কর। বেঁচে থাকতো ওরা, দোয়া করি আল্লাহ তোদের দীর্ঘায়ু করুক। পুষ্পর চোখে জল। নিজের মাঝে কেমন অনুভূতি হচ্ছে। একে একে সবাই তাকে শুভেচ্ছা জানালো, দোয়া করলো মন থেকে। প্রিয়া প্রান্ত পারছে না তো নাচতেই শুরু করে দিচ্ছে। প্রিয়া হৈ হৈ করে বলে উঠল, ইয়ে, আমি খালা হব? ও বুবু, তুমি মা হবে, আমি খালামণি হব? আল্লাহ, আমার তো এখনো বিশ্বাস হচ্ছে না। এই অন্ত, একটু চিমটি কাটো তো। হাত বাড়িয়ে অন্তর সামনে ধরল। অন্তর শান্ত চোখে তাকালো তার দিকে। প্রিয়ার হঠাৎ মনে পড়ে গেল তাদের সম্পর্ক এখন আর তরল নেই, খুব জটিল হয়ে গেছে। এই সম্পর্কে মজা যায় না, আনন্দ যায় না। সহসায় হাতটা নামিয়ে ফেললো সে। হই হুল্লোড় থামিয়ে অন্য পাশে গিয়ে দাঁড়ালো। এতজনের খুশির মাঝে, এত কথার মাঝে হঠাৎ প্রত্যয় সাহেব সকলকে রুম থেকে বেরিয়ে যেতে বললেন। পুষ্পর সঙ্গে নাকি তার একা কিছু কথা আছে, এ নিয়ে সবাই দ্বিধামন্ত করে শেষে রুম থেকেই বেরিয়ে গেল তাদের একা ছেড়ে। যদিও প্রার্থ যেতে চাইছিল না, তবে পুষ্প চোখ দিয়ে আশ্বাস দেওয়ায় সেও বেরিয়ে যায়। কিছুক্ষণের মাঝে প্রত্যয় সাহেব বেরিয়ে এলেন রুম থেকে। তার যা যা জানার ছিল সব জেনে গেছেন। মেয়ে সুখে আছেন শুনে তিনিও খুশি। নিচে এসে প্রার্থর কাছে মাফও চাইলেন তিনি, তবে প্রার্থ আটকে দিল। দোয়া চাইল তাদের জন্যে। এবার সবাইকে রেখে সে নিজে চলে গেল উপরে। সবাই দেখে নিয়েছে পুষ্পকে। এবার তারা স্বামী স্ত্রী একটু আলাদা কথা বলুক। ততক্ষণে নিচে সবাই মিলে আবারও রান্না বান্নার কাজ করবেন। পুষ্প যা যা খেতে চায় তাই রান্না হবে। আবার সকালে তো কেউ ঠিকঠাক নাস্তা করতে পারেনি। এবার সুসংবাদ শুনে কবজি ডুবিয়ে খাবে। মিষ্টির অর্ডার দিয়েছেন আগেই। খুশিতে তারা কি রেখে কি করবে সেটাই ভেবে ভেবেই যেন দিশেহারা সকলে। প্রার্থ রুমে পৌঁছে প্রথমে দরজা আটকে দিল। পুষ্প সেভাবেই বসে আছে বিছানায়, চোখে তার খুশির জোয়ার। প্রার্থ এগিয়ে গিয়ে বসলো তার সামনে, আঙ্গুল দিয়ে চোখের পানি মুছিয়ে দিল।
কম্পনরত ওষ্ঠে ছোট্ট উষ্ণতার স্পর্শ এঁকে দিল। উত্তেজনায় প্রার্থর চোখেও জল চলে আসছে। সে নিজের হাত নিয়ে রাখলো পুষ্পের মেধহীন পেটে। পরম মায়াভরা কণ্ঠে বলে উঠল, আমাদের। ছোট্ট একটা কথাই যথেষ্ট ছিল পুষ্পর খুশি উপচে পড়ার। কাঁদতে কাঁদতে মাথা উপর নিচ ঝাঁকিয়ে বুঝালো, হ্যাঁ আমাদের। দুহাত বাড়িয়ে দিল প্রার্থর উদ্দেশ্যে। দুহাতের ফাঁক গলে সামনে এগিয়ে আলতো হাতে প্রার্থ জড়িয়ে ধরল তাকে। ঘাড়ে চুমু দিয়ে বলল, থ্যাংক ইউ মাই ফ্লাওয়ার, থ্যাংক ইউ ফর গিভিং মি দিস হ্যাপিনেস। এরপর হালকা ছেড়ে দিয়ে আবারও দীর্ঘ চুম্বনাকে পুষ্পের কপালে, অতঃপর কপালে কপাল ঠেকে চোখ বন্ধ করে ফেলে। বলে, আমি বাবা হব ফুল, তুই মা হবি। এখানে আমাদের বাচ্চা, আমাদের আমাদের ভালোবাসা এখানে। পুষ্প দু হাত নিয়ে রাখলো প্রার্থের গালে। হাতে গরম তরল কিছু অনুভূত হলো। বুঝলো তিনি প্রবল আবেগে বাধারা হয়ে গেছেন। কপাল থেকে কপাল উঠিয়ে চোখ রাখলো প্রার্থর চোখে। সে চোরের মতো অশ্রু শুদ্ধ চোখ লুকাতে ব্যস্ত হলো। পুষ্প হেসে অশ্রুসিক্ত নয়নে বলল, আপনি খুশি? প্রার্থ হাসি মুখে বলল, এটা আবার জিজ্ঞেস করার মতো কোনো প্রশ্ন নাকি? তুই আমার জীবনের সব থেকে বড় খুশি, আর আমাদের এই বাচ্চাটা আমার খুশির, আমাদের ভালোবাসার প্রতীক। পুষ্প ও টলটলে জল সমেত ভাঙা গলায় আবদার করল, আমাকে একটু জড়িয়ে ধরবেন? এমন মায়াবী আদুরে আবদারে প্রার্থর হাসা ছাড়া উপায় নেই। জড়িয়ে ধরার জন্য নাকি আবদার করতে হয়? প্রার্থ তো পারলে তাকে সারাদিন জড়িয়ে ধরে শুয়ে থাকতো। পুষ্পের আবদারে তাকে সাথে সাথে বুকের মাঝে জড়িয়ে নিল। এর থেকে সুখের শান্তি বোধহয় অন্য কিছুতে নেই। দুজনেই নীরব হয়ে মুহূর্তটা উপভোগ করলো। বাবা মা হওয়ার সময়টা জীবনে কয়েকবার আসলেও প্রথম অনুভূতি প্রথমই হয়, যেটা জীবনে একবারই আসে। আলাদা অচেনা অজানা অনুভূতি তৈরি হয় যখন কেউ প্রথম মা বাবা হওয়ার সুযোগ পায়। এই সময়টা নষ্ট করার মতো সময় না। এই মোমেন্টটা তারা তাদের সর্বোচ্চটা দিয়ে উপভোগ করবে। সকাল সকালই ঘুম ভাঙল চৌধুরী বাড়ির সকলের। পুরো বাড়িতে আনন্দের হিড়িক পড়ে গেছে। বাতাসে বাতাসে ছড়াচ্ছে খুশির সংবাদ। প্রার্থর বিয়ের খবর বাইরে জানাজানি হতে অনেক সময় লেগেছে, কিন্তু এবার মনে হয় না খুব বেশি সময় লাগবে বাবা হওয়ার কথাটা ছড়াতে। আশরাফ সাহেব সকাল সকাল অফিসে মিষ্টি পাঠিয়ে দিয়েছে সকল স্টাফদের জন্য। এছাড়াও পাড়া প্রতিবেশীদের তো দেওয়া হয়েছে সেই কালকেই। আজ সকালে প্রার্থ তার পরিচিত ডক্টরের থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিয়েছে। এখন হসপিটালের উদ্দেশ্যে বেরিয়েছে দুজন। নতুন গাড়ি এখন কেনা হয়নি, আপাতত বাইকেই চলছে। পুষ্পকে নিয়ে বাইকে করে বেরিয়েছে, তবে বাইকের গতি দেখে মনে হচ্ছে কচ্ছপ হাঁটছে। তার উপর গরমের মধ্যে মাথায় পরিয়ে রাখা হয়েছে ইয়া বড় হেলমেটটা। এইটুকু গতিতে ঠিকঠাক বাতাসও লাগছে না। উল্টো শহরের কোলাহল আর দূষিত পরিবেশের কারণে আরো গরম লাগছে। পুষ্প বিরক্ত হয়ে বলে ফেলল, এটা বাইক না শামুক? সামনে চলতেই যায় না, নাকি আপনি বাইক চালানো ভুলে গেছেন? গরম লাগছে, জোরে চালান। পুষ্পর কথায় প্রার্থ কিছু এলো গেল না। সে নিজের মতোই ধীর গতিতে চালাচ্ছে, তবে একেবারে ধীরেও নয়, যতটা সেফলি চালানো যায় ততটাই। পুষ্প আবার তাগাদা দিল, একটু জোরে চালান না। কতদিন বাইকের ফুরফুরে হাওয়া খাই না বলুন তো? প্রার্থ স্বাভাবিকভাবে বলল, হাওয়া খেতে চাইলে বাসায় গিয়ে খাস, বাড়িতে ফ্যান আছে, সামনে রেখে দেবো, হা করে থাকিস। পুষ্পর নাক ফুলে উঠল। তেজ সমেত জানালো, সবসময় বাঁকা কথা কেন বলেন? ভালো ভালো বললে কি হয়? রাতে এক রূপ আর দিনে আরেক রূপ। গিরগিটিও তো আপনার থেকে ভালো। জানি। প্রার্থর সহজ স্বীকারোক্তিতে রাগ যেন তিত্তির করে বাড়ল। রাগের মাথায় বলে ফেলল, আপনার সাথে থাকাই ঠিক না। নামানামায় নয়তো লাফিয়ে নেমে পড়বো আমি। কথাটা শেষ হতে না হতেই প্রার্থ জোরে ব্রেক কষে। হঠাৎ বাইক থামানোতে পুষ্পর মনে হয় তাকে নামিয়ে দিতে বুঝে এভাবে থামলো। ভয় পেল কিছুটা। প্রার্থ বসা থেকে ঘাড় ঘুরিয়ে তাকায় পুষ্পের দিকে, ভ্রু উঁচু করে বলে, কি বললি? কখন? এখন। পুষ্পর মনে পড়ল না সে কি এমন বলেছে। প্রার্থ দীর্ঘশ্বাস ফেলে বলল, তোর সাহস কি করে হয় বাইক থেকে নামার কথা বলার, যেখানে আমি এত সাবধানে চলছি যেন তোদের কিছু না হয়, সেখানে তুই আমাকে হুমকি দিচ্ছিস বাইক থেকে লাফিয়ে নামার? পুষ্প ভ্রু কুচকে বলল, তোদের মানে? আর কার? প্রার্থ পুষ্পর পেট ইশারা করে বলল, এখানে আমাদের খুদে মেহমান থাকে, তা কি মনে আছে আপনার? এখন সাবধানতা অবলম্বন করব না, আর একটা কথা বললে বাইকে না গিয়ে পায়ে হাঁটিয়ে নিয়ে যাব। পুষ্প ঠোঁটে তর্জনী ঠেকিয়ে চুপ হয়ে গেল। বিড়বিড় করে বাচ্চাদের মতো বলল, সবসময়ই বকে। প্রার্থ বাইক স্টার্ট করতে করতে বলল, ভেবেছিলাম এবার বুঝি একটু ম্যাচিওর হয়েছে, বাচ্চামো স্বভাবটা আর নেই, কিন্তু তোর মাঝে আবার সেই বাচ্চা স্বভাব এসে গেছে। কদিন আগেও না কত বড় বড় কথা বলতি। পুষ্প হাসি মুখে মনে বলল, আপনিও আগের প্রার্থ হয়ে গেছেন, তাই আর তার ফুলও আগের ফুল হয়ে গেছে। সিম্পল।
প্রার্থর ঠোঁট এবার ছড়িয়ে গেল দুই দিকে। সামনে ঘুরে বাইক আবার স্টার্ট করে বলল, ঠিক আছে, আমার কাছে পুষ্প ফুল দুটোই মঞ্জুর, তবে সাবধান করে দিলাম, এই সময় যদি লাফালাফি করিস তবে আমার থেকে খারাপ কেউ হবে না। পুষ্প বুঝদারের মতো মাথা দুলালো। সেনাবাহিনীর মতো শটান হয়ে বলল, ঠিক আছে। ডাক্তারের চেম্বারে বসে আছে প্রার্থ ও পুষ্প। সামনে নিজের চেয়ারে বসে আছেন ডক্টর সেলিনা হোসেন। প্রৌঢ়ার চোখে সাদা ফ্রেমের চশমা, কিছু কাগজপত্র নেড়েচেড়ে দেখছেন। প্রার্থ উদ্গ্রীব হয়ে বসে আছে, ভয় কাজ করছে ভেতরে। পুষ্পর মাঝেও সামান্য কৌতূহল বা ভয় দেখা যাচ্ছে। ডক্টর কাগজ থেকে চোখ উঠিয়ে হাসি মুখে বললেন, রিপোর্ট দেখে মনে হচ্ছে মা এবং বাচ্চা দুজনেই সুস্থ আছে, কোনো প্রকার জটিলতা নেই। প্রার্থ যেন হাঁপ ছেড়ে বাঁচল। পুষ্প বিচলিত হাসলো, হাত রাখলো নিজের পেটের উপর। এই অনুভূতিটা একদম অন্যরকম অনুভূতি। প্রার্থ ডাক্তারকে প্রশ্ন করলো, আচ্ছা, আমাকে একদম ক্লিয়ার করে বলুন, ও কি কনসিভ করতে পারবে? পরে কোনো সমস্যা হবে না তো? বয়সে ঠিকঠাক হলেও দেখতে তো ছোটই। যদি রিল্যাক্স মিস্টার চৌধুরী, আপনার ওয়াইফ যথেষ্ট অ্যাডাল্ট, বয়স ঠিকঠাক, বেবি কনসিভ করতে পারবে, কোনো সমস্যা নেই। বললাম তো, মা এবং বাচ্চা দুজনেই ঠিক আছে। যদিও বাচ্চার বয়স 1 মাসের মতো, আমরা সম্পূর্ণ নিশ্চিতভাবে বুঝতে পারবো না তার সুস্থতা, কিন্তু অন্যান্য টেস্টের দ্বারা বুঝেছি বাচ্চা ঠিক আছে। পরবর্তী চেক আপের সময় ভালোভাবে বসে যাবে। প্রার্থ রিল্যাক্স হয়েও যেন হতে পারল না, আবারও প্রশ্ন করলো, তার মানে দুজনেই ঠিক আছে, অন্য কোনো সমস্যা নেই? ডাক্তার সাহেব প্রার্থর এত চিন্তা দেখে হাসলেন। অমায়িক হাসি ঠোঁটে বজায় রেখে পুষ্পর উদ্দেশ্যে বললেন, স্বামী কিন্তু তোমার লাখে একটা, অনেক চিন্তা করে তোমার জন্য। আবার প্রার্থর দিকে তাকিয়ে বললেন, আপনি নিশ্চিন্তে থাকুন, আপনার স্ত্রীর ওজন, রক্তচাপ, রক্ত পরীক্ষার রিপোর্ট সব ঠিকঠাক আছে এবং তার গর্ভ অবস্থা স্বাভাবিকভাবে এগোচ্ছে, তাই চিন্তার কোনো কারণ নেই। একটু খেয়াল রাখবেন খাওয়া দাওয়া বিশ্রাম যেন ঠিকঠাক হয় এবং স্ট্রেঞ্জ কম নিতে হবে। আয়রন আর ক্যালসিয়ামের ট্যাবলেটগুলো নিয়মিত খাওয়াবেন এবং বেশি বেশি পানি পান করতে হবে। সমস্ত রুটিন আমি বলে দিব, সেই হিসাবে চলাফেরা করলেই হবে। প্রার্থ নিশ্চিত হলো। পুষ্প ঠিক থাকলেই হলো তার কাছে, বাকি তার দেখাশোনার জন্য সে আছে। একটু পর একটা কথা মাথায় আসতে তড়িৎ গতিতে প্রশ্নটা করে ফেললো প্রার্থ, আচ্ছা ডক্টর, ওর মাঝে মাঝে মাথা ব্যথা হয়, এটাতে সমস্যা হবে? সাধারণ মাথা ব্যথা হলে সমস্যা নেই, তবে যদি খুব বেশি হয় বা ওষুধেও না কমে তবে কারণ খুঁজতে হবে। তবে এখন পর্যন্ত সব ঠিকঠাক আছে, তাই দুশ্চিন্তার কোনো কারণ নেই। যাক, এবার একটু শান্তি পেল প্রার্থ। হুট করে প্রেগন্যান্সিতে যেমন আনন্দ পেয়েছে তেমন ভয়ও পেয়েছিল। ভয় পাওয়ার অবশ্য কিছু কারণও আছে, তা নয়তো ছেলেরা খুব সহজে এতটা ভয় পায় না। ডাক্তারের সাথে আরও কিছু টুকটাক কথাবার্তা বলে তারা বেরিয়ে গেল চেম্বার থেকে। হসপিটালের বাইরে বাইকের সামনে এসে প্রথমে পুষ্পর মাথায় হেলমেটটা পরাতে চায়। হেলমেটটা একটাই এনেছে পুষ্পর সেফটির জন্য, এদিকে সে গরমের জন্য হেলমেট পরতে চাচ্ছে না। প্লিজ পার্থ ভাই, হেলমেট এখন দিয়েন না, গরম লাগে। প্রার্থ পুষ্পর এক হাত ধরে টেনে কাছে নিয়ে আসে। পুষ্প মুখ ফুলিয়ে আছে বলে গালে একটা টোকা দিল, বলল আদরের স্বরে, কি হয়েছে? এইটুকু ব্যাপারে গাল ফোলাই কে? আগে তোর সেফটিটা তো আমাকে দেখতে হবে, তাই না? দিন দিন বড় হচ্ছিস আর বুদ্ধি কমে যাচ্ছে, এত অগোছালো হচ্ছিস কেন? পুষ্প আহ্লাদি হয়ে বলল, গুছিয়ে দেওয়ার জন্য আপনি আছেন তো। এতদিন তো গুছিয়েছিলাম, এবার অগোছালো হবে আর আপনি গুছিয়ে দেবেন, এটাই শাস্তি আপনার। পুষ্পর মুখের উপরে ছোট ছোট চুল উঠছিল, সেগুলো খুব সযত্নে গুছিয়ে কানের পিছে গুজে দিয়ে বলল, তোর সেবা করা যদি আমার শাস্তি হয়, তবে সে শাস্তি যেন আমার সারা জীবনের শাস্তি হয়। তবে ফুল, একটা কথা মনে রাখবি, গোছানোর মানুষ আছে বলে যে অগোছালো থাকতে হবে এমনটা নয়। আজ আমি আছি গোছানোর জন্য, কাল নাও থাকতে পারি, তখন কে গুছিয়ে দিবে? পুষ্প ফুঁসে উঠে বলল, কেন? আপনি আমাকে ছেড়ে কোথায় যাবেন? কোথাও না, হেলমেট পর। আমি জানি তুই বুদ্ধিমান, আর বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট। নে পর। কথাটুকু বলে সে নিজেই হেলমেটটা পরিয়ে দিল। দুজনে বাইকে উঠে পড়ল বিনা বাক্যে। এরপর আবার বাইক ছুটালো সেই মন্থর গতিতে। চলতে চলতে পুষ্প খেয়াল করলো তারা বাড়ি ফেরার রাস্তায় না গিয়ে অন্য রাস্তা ধরেছে। পুষ্প সন্দিহান গলায় প্রশ্ন করলো, আমরা কোথায় যাচ্ছি এখন? প্রার্থ ছোট করে বলল, শপিং এ। কেন? এখন আবার কিসে শপিং করব? দেখুন, এখন বলবেন না যে বাবুর জন্য নেবেন। বাবু আসতে এখনো 8 মাস বাকি, এত আগে আমি শপিং করব না। প্রার্থ ভ্রু কুচকে বলল, মাথায় জ্ঞান নেই? আমাদের বাবু ছেলে হবে না মেয়ে সেটা তুই জানিস? বাবুর শপিং
এখন করব কেন? আমার মাথায় তোর মতো আজগুবি বুদ্ধি ঘুরে না। চুপচাপ বসে থাক। পুষ্পর মুখে চসূচক শব্দ করে বলল, তো কেন যাচ্ছি? সেই দিন ওনা কতগুলো শাড়ি আনলেন। অর্ণবের বিয়ের শপিংয়ে যাচ্ছি। পুষ্প অবাক হলো, চোখে মুখে বিস্ময় ভাব ফুটিয়ে বলল, কি? অর্ণব ভাইয়ের বিয়ে? কবে, কখন? আমায় বললেন না কেন? আচমকা সবেগে বাইকটা ব্রেক করে বসলো প্রার্থ। খালি রাস্তার একপাশে দাঁড় করালো বাইক। পুষ্পকে উদ্দেশ্য করে বলল, নাম? হঠাৎ কি হলো বুঝতে পারল না পুষ্প। বাইক থেকে নেমে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? প্রার্থ নিজেও নেমে দাঁড়ালো। পুষ্পর মাথা থেকে হেলমেট খুলে কপালে হাত রাখলো, তাপমাত্রা চেক করে বলল, সব তো ঠিকই আছে। তুই কেন এমন কথা বলছিস? কি নিয়ে টেনশন করছিস এত? আপনি কিসের কথা বলছেন? আমি কি ভুল কিছু বলেছি? আগে আমার প্রশ্নের জবাব দে। তুই কি কোনো বিষয়ে ডিপ্রেসড? না তো, আমার কাছে তো আপনি আছেনই। আমি কেন ডিপ্রেস থাকবো? আপনি থাকতে আমার কোনো কিছুর জন্য কোনো টেনশন নেই। প্রার্থ কণ্ঠ খানিকটা মলিন করে বলল, তাহলে এমন করছিস কেন? যেন কোনো কিছু চিন্তায় তোর মাথা থেকে সব কথা মুছে যাচ্ছে। অর্ণবের বিয়ে নিয়ে তো কতদিন ধরেই কথা চলছে, তোর মনে নেই? পুষ্প ভাবলো কিছুক্ষণ, মনে পড়লো অর্ণবের তো বিয়ে ঠিক হয়েছে। পুষ্প উৎফুল্ল হয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, মনে আছে। অর্ণব ভাইয়ার তো বিয়ে। আপনি তো মেয়েটার ছবিও দেখিয়েছিলেন, ভীষণ মিষ্টি মেয়েটা। আজকে স্নেহা আসবে, আমার না মেয়েটার সাথে কথা বলতে ইচ্ছে করছে। প্রার্থ শান্ত চোখে পুষ্পকে দেখলো কিছুক্ষণ। মনের ভেতরে সন্দেহের বীজ থেকে যেন গেরা উঠে যাচ্ছে। প্রার্থকে এক মনে দাঁড়িয়ে থাকতে দেখে পুষ্প বলল, কি হলো, এইভাবে কেন দেখছেন? ওরা আসবে? প্রার্থ অন্যমনস্ক ছিল, নিজের ভাবনায় মশগুল ছিল। পুষ্পর ডাকে আটকে উঠল, হুম 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 আসবে সবাই। তো দাঁড়িয়ে আছেন কেন আপনি? আশ্চর্য, চলুন না, দেরি হয়ে যাবে তো। প্রার্থ কিছু বলল না, আবারও সব ঠিকঠাক করে বাইক স্টার্ট করলো। সাবধানে বাইক চালিয়ে গেল শপিং মলের উদ্দেশ্যে। পুষ্পের নরম সুতনু হাতখানা নিজের খড়খড়ে হাতের মুঠোয় বন্দি করে মলের ভেতরে ঢুকলো প্রার্থ। বা হাতে ফোন ধরে রেখেছে কানের কাছে। ভেতরে সবাই উপস্থিত, শুধু প্রার্থ পুষ্পই বাকি ছিল। হাঁটতে হাঁটতে একটু ভেতরে যেতে দেখলো সামনে থেকে সমৃদ্ধি আসছে একটা লোকের হাত ধরে। যদিও প্রার্থ তাদের পাত্তা না দিয়ে হেঁটে যেতে চাচ্ছিল, তবে তার আগেই মেয়েটা ডেকে উঠল, প্রার্থ, কেমন আছিস? আরে পুষ্প আছে দেখছি, বউ ছাড়া দেখি কোথাও যাস না। প্রার্থ দাঁড়াতে চাইলো না, সম্পূর্ণরূপে উপেক্ষা করতে চাইলো তাকে। তবে পুষ্প দাঁড়িয়ে গেল, কপালে 101টা ভাঁজ ফেলে বলল, এক্সকিউজ মি, আমরা কি আপনাকে চিনি? সমৃদ্ধি অবাক হওয়ার ভান করলো, হাঁ করে মুখের উপর হাত রাখলো, চোখ দুটো গোল গোল করে বলল, কি বলো, আমাকে চেনো না? এত তাড়াতাড়ি ভুলে গেলে? পুষ্প একই স্বরে বলল, আপনি কি মনে রাখার মতো কেউ হন আমাদের? প্রার্থ কেন যেন ভয় পেল। পুষ্পর 2 বাহু ধরে নিজের মুখোমুখি দাঁড় করালো, চিন্তিত কণ্ঠে বলল, ফুল, তুই ওকে চিনতে পারছিস না? ভালো করে দেখ, একবার চিনতে পারছিস না? পুষ্প রাগে দাঁতে দাঁত চেপে ধরলো, রাগে হিসিস করে দাঁত চেপেই বলল, আপনার মনে হয় নিজের এক্সকে চেনানোর খুব শখ হচ্ছে। এক্সকে ভুলতে পারেন না, তাই না? আপনার যে বউ আছে সেই খেয়ালও কি নেই? প্রার্থ পুষ্পর বাকি কথায় কান দিল না। পুষ্প যে সমৃদ্ধিকে চিনে এটা জেনে শান্তি পেল সে। ঠোঁট গোল করে শ্বাস ছাড়ল। পুষ্প ওর রাগে প্রার্থর হাত দুটো নামিয়ে দিল কাঁধ থেকে। পুষ্প চাইছিল এমন কোনো মানুষকে তারা মনেই রাখবে না যাদের সাথে তাদের নিকৃষ্ট অতীত জড়িয়ে, কিন্তু প্রার্থর আচরণে মনে হলো সে সমৃদ্ধিকে ভুলতে নারাজ। নব্য মা হওয়ার আনন্দে আত্মহারা মেয়েটির মন অভিমানে জোয়ার ভেসে গেল। এদিকে সমৃদ্ধি বা তার পাশে দাঁড়ানো লোকটি পুষ্পর কটমটিয়ে বলা ধীশ্বর শুনতে পায়নি ঠিকঠাক। সমৃদ্ধি বলল, এভাবে ফিসফিস করে কি বলা হচ্ছে আমরা জানি সবই। প্রার্থর রূপ যেন নিমিষেই বদলে গেল। এক হাতে পুষ্পর কাঁধ জড়িয়ে একদম মিশে দাঁড়ালো দুজন। ঠোঁটে বক্রহাসির একটুখানি ঝলক মিশিয়ে বলল, জানলে তো ভালোই, আমাদের সুবিধা আলাদা করে জানাতে হবে না। এর আগের বার আমি হয়তো বলেছিলাম আমার বা আমার বউয়ের সামনে আসবি না, কিন্তু কি করার, নির্লজ্জদের লজ্জা থাকলে তো তারা অপমান গায়ে মাখবে। সমৃদ্ধি রেগে গেল। নতুন একজন মানুষের সামনে তাকে অপমান না করলে কি হতো না? সে কি এখানে প্রার্থকে ছিনিয়ে নিতে এসেছে নাকি? দেশে ছেলের অভাব আছে, এই তো পাশে যে লোকটা আছে তার সাথে ভালোই কথা জমেছে, দুদিনেই পটিয়ে ফেলতে পারবে। এখানে ভালো কথা বলতে এসে অপমানিত হতে হলো। সমৃদ্ধি অপমানটুকু সামান্য লোকের সাথে গিলে নিল, মুখে সামান্য হাসি টেনে বলল, তুই কিসের কথা বলছিস? আমি তো বলেছিলাম তোর বাবা মা হচ্ছিস, সেইটার কথা কংগ্রেচুলেট করতে এলাম। সমৃদ্ধি অপমানটুকু সামান্য ঢোকের সাথে গিলে নিল, মুখে সামান্য হাসি টেনে বলল। প্রার্থ ভ্রু কুচকে তাকায় সমৃদ্ধির দিকে, পুষ্প একইভাবে তাকায়।
এই কথা তো তারা জানলই মাত্র কাল। সমৃদ্ধির তো জানার কথা নয়। পুষ্প প্রশ্ন করে অবাক স্বরে। আপনি কি করে জানলেন? অর্ণবদের সাথে দেখা হয়েছিল আমার, ওরাই বলল। আরো কত কি জ্ঞান দিল। বাই দ্য ওয়ে, তোমাদের কাবাবে আমাকে হাড্ডি ভাবার কোনো দরকার নেই। পাশে সামান্য বয়স্ক লোকটাকে দেখিয়ে বলল, ও মোকলেস আমার বন্ধু। আমি ভেঙে পড়ায় ও আমাকে অনেক সাহস জুগিয়েছে। আমি আর তোমাদের মাঝে আসবো না। ব্যাস এটুকু বলেই সে লোকটার হাত ধরে চলে গেল। প্রার্থ আর ওদিকে ধ্যান দিল না। পুষ্পর হাত ধরে বলল, চল। পুষ্প হেঁটে যেতে যেতে বলল, 2 দিন পর এক বাচ্চার বাপ হবে, এক্সকে দেখলে আর ভালো লাগে না, কথা বলতেই হবে। প্রার্থর বেশ মজা লাগে তাকে পুষ্পর জেলাসির বিষয়টা। সে তাকে আরো খেপাতে বলল, অবভিয়াসলি 2 দিন পর তো বাচ্চার বাপ হবে, তখন তো সুন্দরীদের বা এক্সদের দেখতে পাবো না, তাই এখনই দেখছি। পুষ্প বিড়বিড় করে বলল, নির্লজ্জ কাপুরুষ। প্রার্থ পুষ্পর কানের কাছে মুখ নিয়ে বলল, হ্যাঁ, শুধু তোর কাছে। অসভ্য। প্রার্থ সরে এসে চোখ চিপে দুষ্টু হেসে ফের বলল, শুধু তোর জন্য মাই ফ্লাওয়ার। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।